মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আসন্ন ডব্লিউবিসিএস 2024 পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গতকাল আমরা অ্যারেঞ্জ করেছিলাম একটি বিশেষ অনুপ্রেরণামূলক ক্লাস, এবং এই সেশনটিতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মিস্টার সাবির হোসেন স্যার, যিনি লাস্ট দুটি ডব্লিউবিসিএস পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ওনার প্রিপারেশন স্ট্র্যাটেজিটি কেমন ছিল। গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের আজকের এই স্পেশাল সেশনটিতে। আজকের এই বিশেষ সেশন ডব্লিউবিসিএস এর টপ স্ট্র্যাটেজি ডিসকাশন। এখানে আমরা যারা সরকারি চাকরির অ্যাসপিরেন্ট বা মূলত ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, তারা নতুন ধরনের আলোচনার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব সাবির স্যারের কাছ থেকে। আজকের সেশনটা কিন্তু শুধুমাত্র একটি মোটিভেশনাল সেশন নয়, এখানে আমরা জানবো রিয়েল স্ট্র্যাটেজি এবং রিয়েল এক্সপিরিয়েন্স, এবং শুনবো একজন সফল ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটের নিজের কথা। আমরা যারা ভাবি যে ডব্লিউবিসিএস চাকরি ক্লিয়ার করা কি সম্ভব একটা চাকরি করতে করতে, আজকে আমাদের যিনি বক্তা আছেন সামির স্যার, তিনি কিন্তু এর একটি জলজ্যান্ত উদাহরণ। তিনি নিজে নিজের জীবনে সেই উত্তরটি বারবার দিয়েছেন। আজকে আমাদের অতিথি মিস্টার সাবির হোসেন স্যারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ওনার সাথে আমরা একটা ডিসকাশনের মাধ্যমে অ্যাসপিরেন্টদেরকে কিভাবে ডব্লিউবিসিএস পরীক্ষার বিভিন্ন স্টেজগুলো ক্লিয়ার করতে হবে তার একটা যাত্রাপথে নিদর্শন দেওয়ার চেষ্টা করব। তিনি ডব্লিউবিসিএস শুধু ক্লিয়ার করেননি, পর দুটি বছরে ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছেন, এবং সেটা করেছেন একটা ফুল টাইম জব করার সাথে সাথে। তাই ওনার এই কনসিস্টেন্সি, স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন কি ছিল সেগুলো আমরা জেনে নেব। সাবির স্যার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। দ্য স্টেজ ইজ অল ইয়োর্স। আপনি যদি আপনার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যেটা আমরা জানি আমাদের অ্যাসপিরিয়েন্সরা জানে না, সেখান থেকে ওরা কিছু মোটিভেশনাল থটস পাবে, সেগুলো আপনার কাছ থেকে, আপনার মুখ থেকেই জানতে চাইবো। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো, আমার নাম সাবির হোসেন। আমার এমনি কথা স্পষ্ট শোনা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন তো অরুণদা দিয়েই দিয়েছে, আলাদা করে মানে বাহ্যিকই বলার কিছু নেই। আমার বাড়ি এই বসিরহাট, উত্তর 24 পরগনায়। আর তোমরা মেনলি সবাই আছো কম্পিটিটিভ এক্সামের আন্ডারে আছো, তাই সেখান থেকে স্টার্ট করি। আমার বেশি আর কি অতিরিক্ত আমার ইনফরমেশনে না গিয়ে আমরা আর কি পড়াশোনার লাইফ বা কিভাবে মোটিভেট হওয়া যায় বা পড়াশোনার লাইফটাকে আরো ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আমরা বেশি কথা বলবো আর কি। আহ, আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট এরকম কোনো ব্যাপারই নয় আর কি। মানে আমি তো আমার এডুকেশনাল মানে যা আছে কোয়ালিফিকেশন, আমি তো মানে কি বলবো, আমি কোনোদিনই আর কি কি বলবো 1 থেকে 5-এর মধ্যে রোল নাম্বার কোনোদিন হয়নি আমার আর কি। ওই জন্য ভেবো না যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হয় আর কি ডব্লিউবিসিএস পাওয়ার জন্য, এমন কোনো ব্যাপারই নয় আর কি। জাস্ট চেষ্টা আর খুব করে আর কি ডিজায়ার ডব্লিউবিসিএস এর জন্য, যার জন্য ফল হিসেবে আমাকে আর কি অ্যাচিভমেন্টটা পাওয়া। আসলে কিন্তু যদি দেখো তাহলে ডব্লিউবিসিএস কিন্তু হঠাৎ করে চট করে একটা সাফল্য পেয়ে গেছে এমন কিন্তু নয়। আমার কিন্তু ডব্লিউবিসিএস এর যদি জার্নি দেখি, আমার 2019 থেকে আমার জার্নি স্টার্ট হচ্ছে। মানে দেখো 2019, 20, 21, 22, 23 5টা ডব্লিউবিসিএস দিয়েছি। লাস্ট দুটোতে সাফল্য এসছে আমার। মানে বুঝতেই পারছো, মানে সাফল্য থেকে আমার মানে ফেলের হারটা বেশি আমার। ওই জন্য মনে করো না যে তোমাদের লাইফে ফেলিয়ার আসছে মানে তোমরা কোনোদিন সাকসেস হতে পারবে না, এমনটা কিন্তু নয়। আমার গ্র্যাজুয়েশন 2017 সালে ছিল, শেষ হয়েছে আমার ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তারপরে স্বাভাবিকই যেটা হয় আর কি, কম্পিটিটিভ লাইনে আসি। আমি ডব্লিউবিসিএস দেবো এটা ভেবে আসিনি কোনোদিন যে ডব্লিউবিসিএস এর জন্য আসছি। প্রথমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবো, মেন
অবজেক্টিভ ছিল সিএইচএসএল, সিজিএল, এমটিএস। এটাই আমার টার্গেট করে আমি প্রথমে পড়াশোনা শুরু করেছিলাম। পড়াশোনা শুরু নিজে থেকে নয় আর কি, একটা টিচারের কাছে গেছিলাম, সেখানে খুবই ভালো টিচার ছিলেন তিনি, তিনি গাইড করেছিলেন যে এইভাবে পড়ো সেন্ট্রালের জন্য। সেখানে অনেকটাই আর কি উন্নতি হয়। ম্যাথ জিআই ভালো রকম ইমপ্রুভ করে নিয়েছিলাম, কিন্তু সব থেকে যে আর ইংলিশটাও অনেকটাই তুলে নিয়েছিলাম। কিন্তু প্রবলেম শুরু হলো, পরীক্ষা দিলাম কিন্তু সেই হিসেবে সাকসেস রেট তেমন ভালো ছিল না। প্রিলি পাস করতাম, কিন্তু যেহেতু জানো যে সিএইচএসএল, সিজিএল কেমন একটা কাট অফ তো প্রচুর ওঠে সেখানে না, সেই হিসাবে সেখানেও সাকসেস মানে প্রিলি পাস করতাম, তারপরে গিয়ে বেঁধে যেত। তখন আমি নিজেকে অ্যানালিসিস করা শুরু করি যে কি মানে খামতি কি হচ্ছে। ম্যাথ জিআই তো হচ্ছে, ইংলিশটা তবুও হচ্ছে, ইংলিশটা আমি দেখলাম যে আমার সব থেকে ঘাটতির জায়গা হচ্ছে আমার জেনারেল স্টাডিজ পেপারটা। তো অতদিনে ডাব্লিউবিসিএস তো আমি দিইনি, 17-18 তো দিইনি। আমি ভাবতাম যে ডাব্লিউবিসিএস খুব একটা বড় পরীক্ষা, ও আমার জন্য না। আর এমনি আমি গ্রামের ছেলে, গ্রামে ডাব্লিউবিসিএস সম্পর্কে তেমনটা জানারও স্কোপ তেমন ছিল না। অনলাইন অবশ্যই ছিল, কিন্তু ডাব্লিউবিসিএস নাম শুনলে প্রথমে ঘাবড়ে যেতাম, তো ওই জন্য অত সার্চ করেও দেখতাম না। হিউজ সিলেবাস, এতদিন 3টে ধাপ, একটা ভয় একটা কাজই করতো। সেই জন্য আমি ভাবতাম যে সেন্ট্রালের পরীক্ষা যদি 2টো ধাপে হয়, জাস্ট উপর উপর থেকে পড়লে হয়ে যায়, সেই হিসেবে পড়তাম। এইবারে পড়তে পড়তে তারপর ভাবলাম যে আমার উইক পয়েন্ট যেহেতু জেনারেল স্টাডিজ, আমাকে জেনারেল স্টাডিজ পড়তেই হবে। তাহলে পর থেকে পড়বো। প্রথমে শুরু করলাম ওই লুসেন্টের একটা বই হয় যেটা ছোট, যেতে সব অল ইন অল থাকে, সেটা পড়া স্টার্ট করলাম। সেখানে পড়তে পড়তে যেহেতু ওখানে পুরো সব বিষয়ে দেওয়া থাকে, ইতিহাস ভূগোল থেকে শুরু করে সব বিষয়ে দেওয়া থাকে, সেগুলো ভালোভাবেই রপ্ত করলাম। করে এবার সেই প্রসেস চলতে চলতে 2017 যেহেতু স্টার্ট হয়েছে, হতে হতে 2019 অব্দি চলে আসে। তারপরে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের, তারপর সিজিএল সিএইচএসএল দিলেই প্রিলি পাস হয়ে যেত, মেনও দিতাম, লাস্ট আলটিমেট কাট অফে বাদ দিয়েছি। আমি সিজিএল 2বার মেন দিয়েছি, সিএইচএসএলও 2-3বার মেন দিয়েছি, ফাইনাল থেকে বাদ দিয়েছি, যেহেতু সেন্ট্রালের কাট অফ, জেনারেল কাট অফ প্রচুর উঠতো, বাদ যেতাম। এইবার হঠাৎ দিল্লিতে আমি যেহেতু যে ফর্মই বাদ হতো আমি সব ফর্মই ফিল আপ করতাম। একদিন দাদা বললো যে ডাব্লিউবিসিএস টা একদিন দে, ও তো প্রিলির যেহেতু পরীক্ষাটা একই রকম হয় কম বেশি, যেহেতু যে প্রিলির যে সিলেবাস আর সিএইচএসএল সিজিএল এর যে সিলেবাস একই রকম ভাবে পরীক্ষা প্যাটার্ন, দিয়ে দেখ। সেই মতো আমি 2019-এর প্রিলি দিয়েছিলাম। 2019-এর প্রিলি দিতে গিয়ে দিয়ে দেখলাম যে প্রিলি পাস হয়ে গেছে। তখন অনেকটাই ডাকতো মেনের জন্য, প্রচুর ক্যান্ডিডেট ডাকতো, সেই হিসেবে পাস হয়ে গেছিল। 2019-এর মেন দিতে গিয়ে একদম মাথা ভেঙে পড়ার মতো হলো। মানে সেই ইতিহাসের 100টা প্রশ্ন, ভূগোলের 100টা প্রশ্ন এতটা ডিপলি, আর আমি তো লুসেন্টের ওইটুকু বই পড়েছি, সেই হিসেবে আমি দেখে আপনি অবাকই হয়ে যায়। আচ্ছা, ভাবলাম যে আমার দ্বারা হতে গেলে তো আরো ডিপলি পড়তে হবে আমাকে। সেখান থেকে আবার আমার দাদা ওখান থেকে আবার হেল্প করতে শুরু করলো যে দেখ, এইভাবে পড়লে ডাব্লিউবিসিএস হয় না। এখানে বলে রাখা উচিত, দাদা 2021 সালের বিসিএস এ দাদা গ্রুপ বি ডিএসপি পেয়েছে, তখনও পাইনি, কিন্তু দাদা গাইড করেছিল সেখান থেকে এই প্রসেস স্টার্ট হয়, এখান থেকে এই অবধি গেছে। এইভাবে আর কি শুরু হয়েছিল। সেভাবে তোমার একটা সিমিলারিটি তোমাদের সাথে তোমরা রিলেট করতে পারবে, সেই জন্য তোমাদের এই এই ভাগটা বলা। বাদ বাকি ভাগ কথা বলতে বলতে বাড়বে, একতরফা কথার থেকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে গেলেই ভালো লাগবে। অরুণদা আছে, অরুণদার থেকে বলুক, নাহলে স্যার, অর্ধ। আপনার স্টোরি যেটা শুনলাম বোধহয় সমস্ত অ্যাসপিরেন্টের সাথেই রিলেটেবল। সবাই একটা চাকরির জন্য প্রিপারেশন নিতে শুরু করে, দিয়ে নিজের প্রোজ অ্যান্ড কনস বুঝে তারপরে সুইচ করে যায় যে যার মতো। তো যাই হোক স্যার, আপনি এবার ডব্লিউবিসিএস এ চলে এসেছেন। এবার ডব্লিউবিসিএস রিলেটেড কোয়েশ্চেন্সই আপনার জন্য করছি। আপনি ব্যাক টু ব্যাক 2টো ইয়ার্সে ডব্লিউবিসিএস ক্র্যাক করেছেন। এই প্রিপারেশন জার্নিতে আপনার সব থেকে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট কি মনে হয়েছে? টার্নিং পয়েন্ট অ্যাজ আ সেন্স, দেখো আমি প্রিপারেশন তো শুরু করেছিলাম, তোমাদের সবাইকে বললাম, কিন্তু মানে 2019 ওই দিলাম, তেমন ভাবে প্রিপারেশন ছিল না। তারপরে প্রিপারেশন আর কি আলটিমেটলি শুরু করেছি 19-এর পর থেকে। 20 দিলাম, 20-21 প্রিপারেশন আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু 21-এর রেজাল্টের পরে একদম মানে টার্নিং পয়েন্ট বলতে পারো, আমার 21-এর বিসিএস এর টার্নিং পয়েন্ট ছিল। মানে 20-21 এমন ভাবে দিয়েছি যে আমি হয়তো ক্লিয়ার করব, 20 হলো না।
কুড়ি তো প্রিপারেশন ছিল, কিন্তু কুড়ি হলো না। কুড়ি হলো, ভাবলাম যে ঠিকই আছে, প্রথমবার ভালোভাবে প্রিপারেশন দিয়েছি, না হলে আর কি হয়। কিন্তু একুশের প্রিপারেশন খুব ভালো ছিল, আমি আর দাদা একসাথে দিয়েছি একুশের পেপারটা। একুশের যখন প্রিলির পরে মেন দিলাম, মেনের রেজাল্ট বার হয়েছে যখন, তখন আমি সার্চ করছি গ্রুপ এ বি রেজাল্টে, তা নাম নেই। আমি তো তখন অপশনাল দিয়েছিলাম। আমি তো অবাক হয়ে গেছি। দাদাও ফোন করে বললো যে কি ব্যাপার, তোর নাম নেই কেন? দাদার নাম ছিল, কিন্তু দাদা খুশি হয়নি আর কি, নাম, নিজের নাম দেখে বলছে তোর নাম নেই কেন, তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস। আমি তো ভীষণ মানে ডাউন হয়ে গেছে। আমি তখন লালগড়, মানে ঝাড়গ্রাম লালগড় আমি কলেজে চাকরি করি। আমি একদম মানে খুব ডাউন হয়ে গেছে, কি হলো, পরপর 3 বছর দিচ্ছি, 2 বছর হয়ে গেল, প্রিপারেশন এত ভালো করে দিলাম, সব সাবজেক্ট এমসিকিউ নাম্বারও খুব ভালো, তারপরেও কেন নাম আসেনি। আমি ভাবলাম ঠিক আছে, গ্রুপ এ বিতে আসেনি, তাহলে হয়তো ভালো এমসিকিউ মার্কস আছে, গ্রুপ সিডি হয়তো নাম আসবে। একুশের গ্রুপ সিডি তে কোনোটাতে নাম আসেনি। তারপরে তো মানে একদম মানে আমি ভাবলাম যে ডাব্লিউবিসিএস হয়তো ছেড়ে দিতে হবে, যে আমার জন্য নয়, মানে একদম আমি ভেবে রেখেছিলাম যে ডাব্লিউবিসিএস ছেড়ে দেবো, আমার দ্বারা হবে না। 3 বছর দিচ্ছি, এত ভালো প্রিপারেশন নিয়ে দিচ্ছি, তারপরেও কেন হচ্ছে না? তার মানে নিশ্চয়ই আমি যোগ্য নয়। কিন্তু সব থেকে ভালো কি হয় বলে হয়েছে বলতো, মানে আমি যেহেতু আমার ক্লার্কশিপ, আমি 2019-এ ক্লার্কশিপ পেয়েছিলাম, সেটা পেয়ে আমার পোস্টিং হয়েছে একদম ঝাড়গ্রামের প্রত্যন্ত জায়গা লালগড়। সেখানে জনসংখ্যা খুবই কম, লোকজন বেশি নেই, শান্ত এলাকা, সন্ধ্যে 6টার পরে লোকজন দেখা যায় না তেমন। এই সুবাদে আমি খুব একা আমার থাকতে হতো, একটা ঘরে থাকতাম আমি। সেই সুবাদে আমি খুব একা থাকতাম আর কি। আর যেহেতু রেজাল্ট বেরিয়েছে, মন খারাপ, ডিপ্রেশনের অবস্থায় আছি আমি, তখন খুব ভাবলাম আর কি, ভাবনা চিন্তা করলাম, ভাবলাম যে হয় ছেড়ে দিতে হবে, আর নইলে এখান থেকে আমাকে নিজের কি উইকনেস আছে সেটাকে খুঁজে, আমাকে সেটা ঠিক করে আমাকে মাঠে নামতে হবে। তাহলে প্রতি বছর এত বছর সত্যি মানে কন্টিনিউয়াসলি পড়াশুনো করে এতদিন প্রিপারেশন দেওয়া একটা ভীষণ একটা কঠিন ব্যাপার। আমি ভাবলাম যে এতদিন তো দেওয়া যায় না, তাই না? যে আমি 3 বার দিয়েছি, 17 থেকে প্রিপারেশন স্টার্ট হয়েছে, 4 বছর শেষ, আর একুশের পরীক্ষা মানে তো 21 সাল নয়, 23 সাল 22 সাল তখন হয়ে গেছে ওরা। তখন ভাবলাম যে না, আমার একটা জিনিস করা উচিত, এতদূর যখন চলে এসেছি, তখন আর ছাড়ার কোনো মানে হয় না। তখন ভাবলাম যে যে না, আমার উইকনেস গুলো আমাকে ধরতে হবে, প্রথম কথা, ধরে তারপরে সেটাকে তুলে আমাকে তারপরে মাঠে নামতে। সেই জন্য তাতে আমাকে সাহায্য অনেকে করেছে, আমার দাদা বলতে পারো, আমার টিচাররা, যে তোর উইকনেস কোথায়, এই ব্যাপারে তো কিন্তু তোর উইকনেস আছে। আমি একটু বেশি আর কি, মানে কি বলবো, ওভার কনফিডেন্স ছিল আমার আর কি, যে আমি আমার সব হচ্ছে, আমার সব দিক থেকে আমি মানে পারফেক্ট হয়ে গেছি, আমার অসুবিধা হবে না। আর ওই 21-এর রেজাল্ট আমাকে ভেঙে দিয়েছিল, যে না তুই পারফেক্ট না, ওভার কনফিডেন্স। আর সবাই যখন বোঝাতে শুরু করলো, আমি শুনলাম আমার উইকনেস গুলো, যে না তোর এই দিকটা অসুবিধা আছে। তারপরে আমি আমার বাংলা ইংলিশ আমার উইকনেস ছিল, আমি আগে মানতাম না, আমি এটা সত্যি কথা বলতে গেলে। বাংলাতে মনে করতাম খুব ভালো লিখি, ইংলিশে মনে করতাম খুব ভালো লিখি, কিন্তু বাংলা ইংলিশের নাম্বার থেকে আমি বুঝলাম যে আমার বাংলা ইংলিশে মার্চ। তারপর থেকে আমি প্রায় বলতে গেলে বাংলা ইংলিশ আর অপশনালি পড়েছি, তারপর থেকে নিজের উইকনেস একদম মানে যতটা কমিয়ে নেওয়া যায়। তারপরে ওই 22-এর রেজাল্টে আমি দেখলাম যে 22-এ তো অপশনাল দিতে পারিনি আমি, গ্রুপ সি আমার ডিজায়ার্ড পোস্ট পেয়েছি। 23-এ ডিজায়ার্ড পোস্ট পাইনি, কিন্তু ভালো পোস্ট পেয়েছি আর কি, আমার মনে হয় এটাই টার্নিং পয়েন্ট। ওকে স্যার, আমি যথেষ্টই বুঝলাম। টার্নিং পয়েন্টের সাথে সাথে আপনার এই রেজিলিয়েন্সেরও একটা এক্সাম্পল পেলাম। কিভাবে কোর্স কারেকশন করতে হয় পুরো প্রিপারেশনের ডিউরিং এ, সেটাও জানতে পারলাম। বারবার আপনি এই প্রিপারেশন জার্নিতে আপনার দাদার উল্লেখ করছেন, যে দাদা কন্টিনিউয়াসলি আপনাকে সাপোর্ট করেছেন। তো এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে। ফ্যামিলিতে একজন ওভার অ্যাচিভার থাকা, সেটা কারো ক্ষেত্রে ব্লেসিংস হয়, কারোর ক্ষেত্রে কিন্তু অসুবিধাজনক হয়ে পড়ে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে ট্যাকেল করেছিলেন? এটা সত্যি খুব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে প্রথম থেকেই মানে ডলবিসের আগে থেকে দাদা এমনি একটু দাদার একটু মানে ব্রিলিয়ান্ট আর ব্রিলিয়ান্স বেশি ছিল আর কি, এটা অস্বীকার করা যায় না। দাদা আর কি ফার্স্ট বয় আর কি। সেই হিসাবে আমি ছোটবেলা থেকে আর কি লোকের কাছে, বাড়ির লোকের কাছে শুনতে হতো, এই দাদা পড়াশোনায় ভালো, তুই একদম পড়াশোনায় ভালো না, এই পড়াটা দাদার মতো হতে পারিস না। সেই তারপরে দাদা আবার ডিএসসি পেয়ে গেছে, তারপরে ডাব্লিউবিসিএস ফেলিয়ার, সেখানে আরো পরে শুনতে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, সত্যি বাড়ি একজন ওয়ার্চিবার থাকলে যেমন
শুনতেও হয় বা একটু ব্যাকলগ লোকের কাছ থেকে বা ইয়ে থেকে পাওয়া যায়, কিন্তু তার থেকে সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে গাইডেন্স পাওয়া যায়, তাই না? সেই হিসেবে কিন্তু মানে প্রিপারেশনটা একদম প্যারালালি চলেছে। দাদা আমাকে হেল্প করেছে, আমার দাদা থেকে দাদা হয়তো আমাকে তো আমার থেকেও কিছুটা একটু হেল্প পেয়েছে। দুজন দুজনকে বলতাম, ডিসকাশন করতাম যে কি কোনটা, দুজন দুজনকে পড়া ধরা, প্রিভিয়াস ইয়ার ডিসকাশন। সেই হিসেবেও কিন্তু দাদা দাদা আর আমি ভীষণভাবে আর কি একে অপরকে সাহায্য করেছি। আমি মানে অনেকে হয় না দাদাকে তুই তুই করে কথা বলে, দেখবে অনেকে দাদাকে তুই তুই, কিন্তু দাদা আমার থেকে 3 বছরের বড়, কিন্তু আমি দাদাকে কোনোদিন তুই বলে কথা বলিনি, দাদাকে তুমি বলি, দাদাকে খুব সম্মানও করি। আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াও হয় না, দাদা খুব মানে সেই হিসেবে আহ হ্যাঁ বলতে পারো একটু প্রেশার থাকে, কিন্তু প্রেশারের থেকে সব থেকে বেশি হচ্ছে গাইডেন্স। আর দাদা সব সময় আর কি মানে পথভ্রষ্ট হতে দেয়নি কোনোদিন, যে না পারবি না, করতে হবে না, তোর দ্বারা সম্ভব না, এসব না। দাদা সবসময় বলতো যে তুই একদম তোর মধ্যে পোটেনশিয়াল আছে, আর আমি আছি, তুই চিন্তা করছিস কেন, হয়ে যাবে। এই কথাটাই হয়তো আপনাকে পুরো প্রিপারেশনে অনেক ফিউল দিয়েছে। যাই হোক, তো স্যার আপনি ক্লার্কশিপে চাকরি পেয়ে ঝাড়গ্রামে লালগড়ে একা থাকছেন, এই সময়টা আপনার প্রিপারেশন কিভাবে ছিল? যদি কি টাইম লাইন বলেন বা কিভাবে আপনি রুটিনটা ফলো করতেন, সেই ব্যাপারে একটু এনলাইটেন করুন। হম, এটা ভীষণ একটা কাজ করে গেছে বুঝলে। মানে ব্যাপার হয়েছে 2019-এ ক্লার্কশিপ হলেও আমার জয়েনিং হয়েছে 23-এ আর কি। এবার 23-এ প্রথম জয়েনিং হওয়ার পরে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যখন পোস্টিং দেখলাম যে লালগড় ঝাড়গ্রাম, মানে সে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে 300 কিলোমিটার দূরে বাড়ি থেকে। আর লালগড় শুনলেই তো সবাই ঘাবড়ে ওঠে যে নকশাল এরিয়া কেমন কি। আমি তো শুনে আমারও মন খারাপ হয়েছে যে এত দূরে থাকতে হবে, তাও ক্লার্কশিপের মতো একটা এক্সাম, সেখানে স্যালারি খুব বেশি নয়, বাইরে থেকে থাকা, বাড়ি থেকে যাতায়াত করা, অনেকটা অসুবিধা হতো। কিন্তু সব থেকে যেটা কাজে দিয়েছে যে ওখানে গিয়ে একদম মানে কাজের প্রেশার, ওই যা যতটুকু আর কি কাজের সময়, বাদ বাকি সময় আর কোনো কাজ নেই। মানে একদম সকালের টাইম ফ্রি 11টা অবধি, তারপরে ঘরে এসে 5টার পরে একদম সারা রাত ফ্রি। আর আমি রাত জাগতে পারতাম, আমার খুব ভালো লাগতো রাত জেগে পড়াশোনা করতে। সেই হিসাবে মানে এত সুন্দর পরিবেশ হ্যাঁ পেয়েছি পড়াশোনা করার জন্য, মানে সেই সাপে বর হয়েছে আর কি। এত সুন্দর আর সেই হিসাবে আমার হয়েছে কি, কলেজে গিয়েও এমন নয় যে আমার মানে টিচাররা যেহেতু সব পড়াশোনার পরিবেশের মধ্যে আছি, প্রফেসররা আছে, আমার যে প্রিন্সিপাল ছিলেন তিনিও অত্যন্ত খুব ভালো লোক ছিলেন, মানে এখনো আছেন। তারাও আমাকে বলতেন যে তুমি পারবে পারবে। আমার মনে আছে আমার কলেজে লাইব্রেরিয়ান ছিলেন যিনি, তিনি তো সবসময় বলতেন যে সাবির দেখো তুমি তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তোমার যখনই সময় হবে তুমি আমার লাইব্রেরিতে চলে আসবে, এসে পড়বে। উনি প্রতিযোগিতা দর্পণ নিতেন, অ্যাচিভার্স নিতেন, বলতেন, তুমি এখানে এসে পড়বে, নিয়ে যাবে, ঘরে নিয়ে যাবে, অসুবিধা হবে না। সেই হিসাবে আমি ওই সকালবেলা উঠে বেশিক্ষণ পড়তে পারতাম না, যেহেতু বললাম রাত জাগা অভ্যাসটা আছে। আমি ওই রাত্রে পড়তাম, রাত্রে আমার 2-3টে অবধি আমি রাত জেগে পড়তাম। সেই হিসাবে আমি বললাম যে কোনো কাজে আমি চেষ্টা করে একা থাকতাম, তো আমি মানে রান্নাটাও আমি অ্যাভয়েড করার চেষ্টা করতাম, একটু বাইরে থেকে একটু 15 মিনিটের জন্য ঝপ করে গিয়ে খেয়ে আসলাম, যাতে রান্নার ঝক্কি ঝামেলাটাও কম হয়। ওই আমি পুরো টাইমটা ইনভেস্ট করতাম। এমন নয় একেবারে সন্ধ্যে 6টা থেকে রাত 3টে অবধি পড়তাম, এমন অভ্যাস আমার নেই। একটু ফোন দেখলাম, দেখে তখন আমার যত রাত হতো আমার পড়ার প্রতি একটু আগ্রহটা বাড়তো, মানে পড়ার মধ্যে ঢুকে গেলে তখন একদম সবকিছু সাইড হয়ে যেত। বেসিক্যালি আপনি আপনার টাইমটার খুব এফিশিয়েন্টলি ইউজ করেছেন। যেটা আমরা বারবার সবসময় বলি যে অনেকের ক্ষেত্রেই হয়তো সময়ের অভাব থাকে, চাকরি-বাকরির সাথে যুক্ত। তাদের জন্য এফিশিয়েন্টলি টাইমটাকে ইউজ করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার এই প্রিপারেশনের সময় আপনি কারেন্ট অ্যাফেয়ার্সকে কতটা গুরুত্ব দিতেন? যদি খুব বেশি দিয়ে থাকেন, তাহলে সেটার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সবার এই প্রশ্নটা থাকেই, মানে সব অ্যাসপিরেন্টের এই প্রশ্নটা থাকবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে করব, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কেমন ভাবে অ্যাপ্রোচ করবো আর কি। এর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্রোচের দুটো দিক আছে। তুমি যদি শুধু ডাব্লিউবিসিএস টার্গেট করছো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্রোচ একরকম হয়। আর তোমার যদি সব রকম এক্সাম, সেন্ট্রাল এক্সাম, রেলওয়ে প্লাস স্টেটের সব রকম পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার করো, তাহলে অ্যাপ্রোচ অন্যরকম হবে। আমি দুটো অ্যাপ্রোচই তোমাকে বলে দিচ্ছি। তুমি যদি অনলি ডাব্লিউবিসিএস অ্যাপ্রোচ করো, তাহলে তোমাকে প্রিলির মানে প্রিলি প্রথম তোমার প্রিলিকে নিয়ে আমরা টার্গেট করবো, তাহলে ভীষণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিছুই হবে।
শুধু ডাব্লিউবিসিএস এর অ্যাপ্রোচ বলছি, ভীষণ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশি জোর দিও না, অতিরিক্ত জোর দিয়েছো হয়তো, মানে পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, পার ডে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনে পড়ছো, এতে আমার মনে হয় না যে খুব প্রিলিতে বা মেন্সে খুব লাভ হয়। কারণ তুমি দেখবে প্রিলিতে কত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়তো 10টা, খুব জোর হলে 10টা থেকে 15টা প্রশ্ন আসতে পারে। মেন্সে একটা পেপারে থাকে সেটা জিকে সিএ সব ওভারঅল মিক্সড আপ থাকে, ওতে হয়তো তুমি 20টা প্রশ্ন পাবে। তার জন্য তুমি যদি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তুমি অন্য সাবজেক্ট গুলোকে অ্যাভয়েড করো তাহলে কিন্তু অসুবিধা। সেই হিসাবে আমি যেটা করতাম, আমার অ্যাপ্রোচটা আমি বলি, আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতাম। একটা মান্থলি বেরোবে, সেটা আমি হয়তো 1 সপ্তাহ পড়তাম, সেটা 1 সপ্তাহ পড়লে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট যেগুলো, তুমি যে কোনো একটা অ্যাচিভার্স এর বই দিতে পারো, প্রতিযোগিতা দর্পণ হতে পারে, তারপরে একটা আমি করতাম আড্ডা 24 এর একটা পিডিএফ আসে মান্থলি, আমি ওরকম এরকম 2-3টে পেপার ফলো করতাম, ওদের বেশ কমনই থাকে জিনিসপত্র, আর আমার তো সব পড়তে হয় না কারেন্ট অ্যাফেয়ার্স, ওর তো ক্যাটাগরি করা থাকে। আরেকটা আছে আমি যেটা খুব ফলো করতাম মান্থলি, সেটা সেটা ওই ইন্দোলোগাস আছে, ইউটিউবে একটা আছে, এরকম অনেক জায়গায় আছে। তুমি যদি মান্থলি ফলো করো সেটাই কিন্তু সব থেকে ভালো হয়, মানে সে সিজিএল সিএচএল এর ক্ষেত্রেও আমি অ্যাপ্রোচটা বলছি যে তুমি মান্থলি ফলো করো, মানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কিন্তু প্রেসারেবল। আমি বলবো যদি সময় পাও তাহলে নিশ্চয়ই, তো ওভারঅল সব থেকে ভালো, আমি বলবো না যে করো না, তোমার যদি সময় থাকে তুমি নিশ্চয়ই করো। কিন্তু আমি বলবো যদি সময় না থাকে, তুমি যদি বেশি জেনারেল স্টাডিজ পেপারগুলোর উপর জোর দিতে চাও, তাহলে বলো কারেন্ট অ্যাফেয়ার্সটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিয়ে আবার রিভিশনের সময় তখন পড়বে, পরীক্ষার আগে একটু করে দেখে নিলে। বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে অত প্রেশার যে কিছুই যায় না, কারেন্ট অ্যাফেয়ার্স অমন করার কোনো দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নর্মাল ভাবেই পড়া যায়, অতটা কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। বেসিক্যালি আমার অ্যাপ্রোচটা হবে, মিনিমাম আমি টাইম দেব, তাতে যতটা হয় হলো, বাকি টাইমটা আমি বরং ম্যাথস, রিজনিং, ইংলিশ সেগুলো ইমপ্রুভ করতে কাজে লাগাবো, কারণ ওগুলোতে আমার শিওর শর্ট মার্কস বাড়বে। ওকে, এবার ধরুন স্যার, আমি একজন অ্যাসপিরেন্ট, একদম ফ্রেশ আউট অফ কলেজ, জানিই না কিছু, আমার প্রথম 6 মাস কিরকম প্রিপারেশন নেওয়া উচিত, যেখানে আমি জানিই না যে আমার এক্সাম ডব্লিউবিসিএস টাই টার্গেট করব, নাকি এসএসসি সিজিএল দেব, নাকি এনটিপিসি দেব, এগুলোও জানি না, আমাকে একটা চাকরি পেতে হবে, এইটা ভেবেই আমি প্রিপারেশন শুরু করছি। উম, নতুন একদমই বিগিনার মনে করো, সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন অনেকে উচ্চ মাধ্যমিক এইচএস কমপ্লিট করেও আসছে, তাদের কাছে বলার জন্য আগে হচ্ছে যে আমার চাকরি পেতে হবে, এটা নিয়ে তো ওরা ডিজায়ারাস থাকেই। তাদের আমার তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের ম্যাথ জিআইটা তুলতে বেশি সময় লাগে না আমার যতটা মনে হয় আমার। ওই জন্য আমার মতে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কথা প্রথমে বলি, তাদের প্রথম উচিত হচ্ছে তারা ক্লাস 10 অব্দি একরকম ভাবে ম্যাথ করে আসে, তাদের তো অন্যভাবে আমাদের যদি শর্টকাট তত তাড়াতাড়ি করতে হয় তত তাড়াতাড়ি ভালো। ওই জন্য তাদের বলবো তারা প্রথমে ম্যাথ জিআইটার উপর একটু ফোকাস করে, যাতে বুঝে যায় যে কিভাবে করতে হয়, কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, তাড়াতাড়ি করা যায়, সেটা বুঝে নেওয়া উচিত তাদেরকে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তাদেরও বলবো যে ম্যাথ জিআইটা নিয়ে তারা একটু বসুক, বেশি বেশি সময় দিক, অবশ্যই বেশি সময় দিক, সেটা কিন্তু খুব প্রয়োজন তাদের জন্য। কারণ ম্যাথ জিআই এমন একটা পার্ট, সেটা যেটা হচ্ছে তোমাকে শিওর শট একদম মানে ফুল মার্কস দেওয়ার মতো জায়গা রাখে, মানে অনেকে এটাকে অ্যাভয়েড করে, কিন্তু আমি তো দেখেছি যারা ম্যাথ জিআইটাকে উইক পয়েন্ট হিসেবে রেখে দিয়েছে, তাদের কিন্তু চাকরি পেতে কিন্তু খুব লেট হবে। এটা তারা যতটা অস্বীকার করুক নিজেদের উইক পয়েন্টকে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার এটা মনে হয় যাদের ম্যাথ জিআই উইক, তাদের চাকরি পেতে আমি দেখেছি যে কিন্তু লেট হয়েছে। ওই জন্য বলবো যে যারা একদম বিগিনার তাদের বলবো তারা প্রথম যেটা তাদের কাজ হবে সেটা হচ্ছে ম্যাথ জিআইটাকে সব থেকে বেশি সময় দিয়ে রপ্ত করা। তারপরে জেনারেল স্টাডিজ পেপার আছে, হঠাৎ করে যদি তাদের ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়তে অসুবিধা হয়, তাহলে আমার মতে অ্যাপ্রোচ করতে পারো লুসেন্ট বা তরুণ গয়াল, যেমন একটা অল ইন অল বই থাকে, সেটা দিয়ে ওপর ওপর পড়ে নেওয়া খুবই ভালো তাদের পক্ষে। প্রথমে পড়ে নিল, তারপরে জানলো যে কি কি আছে, অন্তত সেগুলো জেনে গেল, তারপরে যদি সাবজেক্ট ওয়াইজ পড়ছে তাহলে খুবই ভালো। কিন্তু প্রথম প্রথম আমি বলবো যে একদম ওপর ওপর একটা হাওয়া লাগাও, খুবই ভালো। তারপরে ওই কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই, মানে তারা আস্তে আস্তে কম্পিটিটিভ লাইনে ঢুকছে আর কি, সেটা তাদেরকে বোঝাতে হবে। সেটা ম্যাথ জিআই একদম ফার্স্ট তাদের প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হবে একদম ওভারঅল সব সাবজেক্ট দেখার জন্য একটা বই যে কোনো একটা ফলো করতে পারে, আর তার পাশাপাশি টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাওয়ার্ড দেখা শুরু করলো,
যে নতুন 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 প্রকল্প একটু দেখবে, মানে সে ওই লাইনে ঢুকছে, এবার শুরু হলো তার জার্নি, সেটা বোঝার জন্য। 6 মাস সে যদি বলে আমি তাড়াতাড়ি 1 বছরের মধ্যে চাকরি পেতে চাই, আমি আমার খুব ডিটারমিনে অনেক থাকে যে একদম মানে তার ইচ্ছা হচ্ছে আমি 1 বছরের মধ্যে চাকরি করবো, চাকরি পাবো, তাদের জন্য বলবো যে একদম ম্যাথ জিয়া একদম পুরো তার 2-3 মাসের মধ্যে সে যদি তুলে দেবে যে ম্যাথ জিয়ায় ফুল মার্কস পাওয়ার মতো নিজের পটেনশিয়ালিটি তুলে ফেলেছি, তারপরে জিকে সিএ পুরোটা মানে পড়ে রিভিশন করে বা পড়ে রিভিশন করে নিজে করে দিতে পারবে, তাহলে 1 বছরও মানে প্রিপারেশন তোলার জন্য তার পক্ষে আমি বলবো না। ওকে, তাহলে স্যারের কথা হচ্ছে ম্যাথস রিজনিং শিওর শট আমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদি আমাকে যে কোনো এক্সামে ক্লিয়ার করতে হয়। বর্তমানে তো এসএসসির ম্যাথস রিজনিং এর ওয়েটেজ একটু কমেছে, কিন্তু স্যার যখন আপনি পরীক্ষা দিতেন তখন নিশ্চয়ই 200 মার্কসের ওই মেন্সের পেপারগুলো হতো, ওটাতে ভীষণই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আমার অ্যাসপিরেন্টদের বলবো তারা যেন অবশ্যই ম্যাথস রিজনিং এর উপরে একটু বেশি ফোকাস করে, স্যারের কথা শুনে চলে, কেননা ওইখানে শিওর শর্ট মার্কস পাওয়া যায় এবং কম পরিমাণ পড়ে কিন্তু বেশি স্কোর করা যায়। আচ্ছা, এবার আমি স্যারের কাছে দ্বিতীয় কোশ্চেনে আসি। প্রিপারেশনের স্ট্র্যাটেজি বুঝলাম, আপনার দেখা 3টে বড় মিস্টেক্স যেটা জেনারেলি অ্যাসপিরেন্টসরা করে থাকে, তাতে তাদের এই যে 6 মাসের প্ল্যান বা 1 বছরের প্ল্যান সেগুলো ভেস্তে যায়, সেগুলোর ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। এটা তো ঠিকই, মানে কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষায় মানে নামে অনেকজন আর কি, পরীক্ষার ফর্ম ফিল আপ করেও অনেকজন, কিন্তু চাকরি পায় খুব কম। সেটা দেখেই মানে এমন নয় যে পাওয়ার মতো যোগ্যতা নেই এমন ছেলে কম আছে, কিন্তু সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে, আমি তো বলবো যে প্রথম যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে চাকরি পাওয়ার ডিজায়ারটা। সেটা আমি দেখি অনেক ছেলে মেয়ের মধ্যে কম। যেটা অনেকে আমরা টিচার যারা আমরা একটু আধটু দেখেছি, যা একটু যে মানে বলে না সিরিয়াসনেস কম ছেলে মেয়ে, তার মানে ডিজায়ার কম আর কি, চাকরি পাওয়ার ডিজায়ার। আমি বলবো ফার্স্ট এটা, এটা আর কি তাদের সব থেকে বড় মিস্টেক, যে কম ডিজায়ার রাখে, যে হবে হচ্ছে। এইটা সব থেকে আমি মনে করি একটা এক্সপিরিয়েন্স এর জন্য সব থেকে খারাপ জিনিস, যে কম ডিজায়ার। একটা চাকরি এখন আমি যেমন বলছি, আমি খুব খুব গরিব ঘর থেকে উঠেছি আর কি। সেই হিসাবে আমি আমার বাড়ির লোকদেরকে দেখেছি যে কি অবস্থায় তারা থেকেছে, আমরা কি অবস্থায় থেকেছি, সেই জন্য আর পড়াশোনা ছোটবেলা থেকে ওইটাই করেছি, আর কিছু পারি না তো। সেই জন্য আমাকে সবাই বলতো যে কি করবি কি করবি কি করবি। আমি তখন তাদের একটাই কথা বলতাম যে দেখ, আমি তো এই যে, বাইরে যেরকম সবাই মানে শরীর দিয়ে খাটাখাটনি করে, মানে জোন খাটা যেটা বলে, আমি তো সেটা পারবো না কোনোদিন। আমি যে সারা জীবন পড়া করেছি, আমার শরীরে সেই ক্ষমতা নেই আমি যে ওই দিন গিয়ে খাটবো বাইরে। আমার একটাই হচ্ছে, আমি পড়াশোনা দিয়ে আমি কিছু করতে পারবো, না হলে আমি কিছু করতে পারবো। সেই জন্য কিন্তু 17 মানে রেজাল্টও না, 17 সালে গ্রাজুয়েশনের থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি। পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার পরের দিন থেকে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে যাওয়া শুরু করে দিয়েছি। কারণ আমি জানি আমার যত তাড়াতাড়ি আমি চাকরি পেয়ে যাব, আমার তত তাড়াতাড়ি আমি আমার পরিবারকে আমি সামলাতে পারবো, বা আমি নিজেকে বেকার থেকে বার হতে পারবো। কারণ আমি কিভাবে নিজের পড়াশোনা চালিয়েছি সেটা একদম একটা মানে আলাদাভাবেই আর কি। পড়িয়ে স্কলারশিপের টাকায় বা পড়াশোনা চলেছে আমার, সেখানে আমি আর কতদিন নিজেকে ঠেলবো এইভাবে। সেই জন্য আমি পড়িয়েছি, তারপরেও বাচ্চা কাচ্চা যেহেতু আমার টাকা দরকার ছিল। কিন্তু আমার একদম আলটিমেট একটাই, আমার কোনো প্ল্যান বি কিচ্ছু নেই, আমার প্ল্যান একটাই ছিল যে আমি চাকরি পেতাম। তার জন্য যা করণীয় মানে কি, আমি বন্ধুদের সাথে গল্প করছি, আমার এক হাতে তাদের সাথে কথা বলতে বলতে আমি এক হাতে ফোনে জিকে পড়ছি, সিএ পড়ছি। আমার তার মানে কি, যে বন্ধুদের সাথে গল্প করাটা আমার প্রাইমারি নয়, আমার ওটা সেকেন্ডারি। গল্প করলেও হবে, না গল্প করলেও হবে আমার, কিন্তু আমার চাকরি পাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি জানি যে টিচারের কাছে পড়তে গেছি না কেন, আমি তার ফেভারিট স্টুডেন্ট হয়ে যাচ্ছি, কারণ আমি আমার সিরিয়াসনেস মানে টিচারের এমন ভাবে দেখা যায়, টিচার আমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে যে না, এই ছেলের সিরিয়াসনেস আছে। জন্য আমি প্রথম বলবো যেটা হচ্ছে অ্যাসপিরেন্টদের সিরিয়াস, ব্যাপকভাবে সিরিয়াস। তুমি যদি চাকরি পেতে চাও তাহলে ব্যাপকভাবে সিরিয়াস, যে আমার চাকরি পেতেই হবে, আমার জাস্ট আটমোস্ট আমার ইম্পর্টেন্ট। তারপরে দেখবে যে তোমার পড়াশোনা তো করতে ভালো লাগবে, তোমার দেখবে যে পড়তে ভালো লাগছে, টিচারদের সাথে কনসাল্ট করতে, টিচার পড়াচ্ছেন যখন তুমি হা করে শুনছো যে হ্যাঁ আমি এগুলো পড়েছি, এগুলো পড়তে হবে, এগুলো ভালো লাগে। সেকেন্ড হচ্ছে যেটা সব থেকে দরকার দরকার বা ভুলও হয় যেটা, সেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা।
এখনকার পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলা মানে মানে সে হেরে যাবে। ওয়েস্ট বেঙ্গলে চাকরির পরিস্থিতি খুবই খারাপ, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টে পরীক্ষা হচ্ছে কিন্তু ভ্যাকান্সি খুবই কম, যার হিসাবে কাট অফ কিন্তু খুব বেশি হচ্ছে। এখনকার পরিস্থিতিতে মানে যুদ্ধকালীন পরিস্থিতি, মানে তোমাকে কিন্তু খাটতে হবে একদম পুরো আউট অফ দ্য বক্স থেকে। তোমাকে ভাবতে হবে যে পুরো তুমি ওয়েস্ট বেঙ্গল না, পুরো অল ইন্ডিয়াতে তোমাকে 1% মধ্যে আসতে হবে। তাহলে তোমাকে তোমার কি সেটা না যে তোমার প্রিপারেশনটাও তেমন হবে? তার জন্য ধৈর্য। তোমার তো একদিনে প্রিপারেশন উঠবে না, তোমাকে কনসিস্টেন্টলি পড়ে যেতে হবে। কনসিস্টেন্ট মানে প্রতিদিন পড়ছি, প্রতিদিন, মানে এমন না। আমাদের টিচার বলতেন যে দেখো, পুজো তো এক সপ্তাহের জন্য দুর্গাপুজো হয়, কিন্তু দুর্গাপুজো কি এক সপ্তাহ জন্য তোমার অ্যাসপিরেন্টদের জন্য হয়? এই এক সপ্তাহ তো যখন তুমি পড়বে না, তখন দেখবে যে সেই পড়ার মধ্যে আসতে তোমাকে আরো এক সপ্তাহ লেগে যাবে। দেখবে বিয়ে বাড়ি হলে, কোনো অনুষ্ঠান বাড়ি হলে, তুমি একদিন শুধু অনুষ্ঠান বাড়ি হয় না, বিয়ে বাড়ি হয় না, সেই একদিন থেকে বেরোতে বেরোতে তোমার আরো 4 দিন লেগে যাবে। সেই জন্য কনসিস্টেন্সি ম্যাটার করছে। তাও এমন নয় যে পুজোর সময় পড়বে, আমি তা বলছি না, কিন্তু বলছি কনসিস্টেন্সি, যে তোমার থাকবে কনসিস্টেন্সি, আমি পড়বো, প্রতিদিন পড়বো। সেই একটা কথাও ছিল যে যে প্রতিদিন অন্তত যাতে 10টা ওয়ার্ড না লিখে আমি শোবো না। ওয়ার্ড মানে এমন সেন্সে আমি বলছি না যে ওয়ার্ডই লিখতে হবে, 10টা অঙ্ক করে শোবো না, 10 পেজ না পড়ে শোবো না, বা 10টা কিছু না পড়ে আমি শোবো না। আর সারাদিন এমন কিছু করবো যাতে আমার পড়ার, যে আমি পড়েছি আজকে কিছু পড়েছি, আজকে কিছু পড়েছি, এই মনটা যেন থাকে। এই মনটা না থাকলে কিন্তু হবে না। তুমি রাত্রে যখন শোবে তখন হঠাৎ করে মনে পড়বে, যা হিস্ট্রিতে এই পড়েছিলাম যে এটা রাজাটার নাম কিছু মনে পড়ছে না। এই মনে পড়ছে না, তুমি যতক্ষণ না তুমি আবার উঠে গিয়ে বই খুলে ওই নামটা না দেখবে, তোমার ঘুম আসবে না। আমার এমন হয়েছে। তার মানে তোমার পড়াশোনার প্রতি কনসিস্টেন্সি আর সিরিয়াসনেস সেই লেভেলে হতে হবে। সেকেন্ড, এই বললাম, এই ধৈর্য না হারিয়ে তোমাকে এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যেটা আমি দেখেছি এখনকার ছেলে মেয়ের মধ্যে। কিন্তু মানে সবাইকে আমি বলছি না, এক্সেপশন অবশ্যই থাকে, কিন্তু সবাইকে বলবো ধৈর্য হারালে কিন্তু চলবে না। এই রেজাল্ট বেরোচ্ছে না, এই পরীক্ষা হচ্ছে না, এইসব দেখবে ছেলে মেয়েদের মধ্যে খুবই ডিসকাস হয়। পড়াশোনার থেকে এগুলো ডিসকাস হচ্ছে বেশি, যে দেখো রে সে কবে ফর্ম বেরিয়েছিল, রেজাল্ট বেরিয়েছিল কবে, বা এইসব ভাবছে। কিন্তু আমি তো তখনই তাদের বলি, যখন কেউ বলে এরকম, যে আচ্ছা কাল যদি পরীক্ষা হয় তুই কত পাবি সেটা বলতো, যদি কালই হঠাৎ করে পরীক্ষা হলো, তখন বলবে না আর কি করে হবে। হঠাৎ করে এক্সাম ডেট যে অ্যানাউন্স হবে, তখন ছেলে মেয়ে বলবে কি পড়বো। আমি বলবো কেন কেন এতদিন তো বলতিস যে কেন পরীক্ষার ফর্ম বার হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এবার পরীক্ষা হচ্ছে আর বলছিস যে কি পড়বো, তার মানে প্রিপারেশন নেই। আমি ওই জন্য বলবো যে তোমরা কি ফর্ম বার হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, এটা নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নেই। তুমি দেখবে যে তোমার প্রিপারেশন আছে তো ফুল হাই একদম, যে তুমি একদম পাসই করবে একদম কনফার্ম, তাহলে তুমি তখন বলতে পারো যে না আমার প্রিপারেশন হাই, শুধু আমি এখন পরীক্ষা হচ্ছে না বলে চাকরি পাচ্ছি না। তখন তুমি কিন্তু এটা বলতে পারো। কিন্তু তোমার প্রিপারেশন নেই, তুমি শুধু এখন অন্যকে ক্রিটিসাইজ করছো বা সরকারকে ক্রিটিসাইজ করো, সেটা অবশ্যই করো, আমি বলছি না খারাপ, কিন্তু অবশ্যই এইভাবে করো না, হ্যাঁ, যে নিজের প্রিপারেশন নেই আর আমি বলে বলে প্রিপারেশন ক্রিটিসাইজ করছি, এরকম না। সেজন্য ধৈর্য হারিয়ে ওইসব ফালতু বলার কোনো দরকার আমি মনে করি না। আর তৃতীয় যেটা ভুল, সেটা বলবো যে একটু ওভার কনফিডেন্স ছেলে মেয়েদের হয়ে যায়, সেইটা একটু যাতে না হয়ে যায়, যে আমার প্রিপারেশন খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার যেটা হয়েছিল, আমি নিজের লাইফ থেকে সেটা রিলেট করতে পারি, তো ওই জন্য আমার এটা ভুল বলে মনে হয়। আমি দেখেছি অনেক অ্যাসপিরেন্টকে এখনো, মানে নিচে সেই জিনিসটা পার করে আসলে সবাই আর কি সামনের জনের চোখে এটা দেখতে পায়। সে নিজেকে মনে করছে যে আমি ভীষণ একটা এক্সট্রাঅর্ডিনারি পজিশনে আছি, ওভার কনফিডেন্স, ও আমি সব হয়ে যাবে। আমার আমার দেখা অনেকজন আছে ও এখন চোখের সামনে, আমি যেহেতু আমি এক দু জায়গায় যাইও, আমার বন্ধুরা আছে অনেকে, আমি সবাই বলে যে এ পেয়ে যাবে ডাব্লিউবিসিএস, এ হয়ে যাবে, ও হয়ে যাবে। আমি তখন বলি যে হ্যাঁ, ওটা সহজ মনে হয় বা কনফিডেন্স রাখা রাখা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স সবসময় নিজের মনের মধ্যে রাখো যে আমি পেয়ে যাবো। সবাইকে বলার কোনো দরকার নেই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বলার কোনো দরকার নেই, বা বন্ধুদের মধ্যে হরা করে বলার কোনো দরকার, ওভার কনফিডেন্স করার কোনো দরকার নেই। সবসময় নিজের মনের মধ্যে রাখবে যে হ্যাঁ আমি পেয়ে তারপর দেখিয়ে দেবো যে আমি পেতে পারি। এই তিনটে, অবশ্যই আরো অনেক কিছু আছে, কিন্তু এই তিনটা আমি মনে করি অ্যাসপিরেন্টরা ফোকাস করুক। ওকে, তাহলে স্যারের কথাটা সামারাইজ করে দিলে, তিনটে জিনিস দরকার বুঝলাম। 1 নম্বর হচ্ছে কনফিডেন্স দরকার, ওভার কনফিডেন্সে ঢুকবো না, আবার কনফিডেন্সের অভাবও যেন না হয়। 2 নম্বর ডিটারমিনেশন, লম্বা সময়ের জন্য আমাদের টিকে থাকতে হবে এই সংগ্রামে, তার জন্য যেন রেজিলিয়েন্স বা ডিটারমিনেশন সেইটা যেন আমাদের স্ট্রং থাকে। তৃতীয় পয়েন্ট যেটা বাকি থাকলো,
সেটা হচ্ছে কনসিস্টেন্টলি পারফর্ম করা। আজকে আমার মন ভালো নেই, তাই পড়লাম না, সেরকমটা যেন খুবই কম দিন হয়। যত কম দিন আমার পড়াশোনা না করা হবে, তত ভালোই হয়ে যাবে আমার প্রিপারেশনটা। ঠিক সাবির স্যার? ওকে। হ্যাঁ, এবার স্যার, এই ৩ টে প্রবলেম আপনি দেখলেন বা জেনারেলি আরো অনেক প্রবলেম দেখেছেন। এই প্রবলেমগুলোকে অ্যাসপিরেন্টসদের ওভারকাম করাটা একটু কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে বিভিন্ন রকম মেন্টরসরা বা টিচার্সরা তারা কিভাবে এইখানে ইনপুট দিয়ে হেল্প করতে পারেন, সেই ব্যাপারে একটু বলুন। আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারেন। মানে মেন্টরদের রেসপেক্টে কিছু বলবো যে মেন্টররা কিভাবে এটা করে। না, না, না। একজন অ্যাসপিরেন্টস এই প্রবলেমগুলোতে ভুগছেন। সেখানে মেন্টরসরা কি ওনাকে হেল্প করতে পারেন? নাকি স্টুডেন্টকে নিজেকেই ওই প্রবলেম থেকে বেরোতে হয়? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটা দুটোই সত্য আর কি। নিজেকেও ওভারকাম করতে হয়, আর মেন্টর কিন্তু অবশ্যই হেল্প করতে পারে। আমি মনে করি যে ডাব্লিউবিসিএস বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গাইডেন্স একটা খুবই প্রয়োজন জিনিস। একা অনেকে দেখবে যে বলবে যে কোনো পরীক্ষায় যে আমি একা পড়ে আমি পাশ করে গেছি, কিন্তু তার পার্সেন্টেজ বা পাওয়া খুবই কম থাকে এমন। আমার ক্ষেত্রে বলতে পারো, বা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে সঠিক পথে চালনা করার জন্য একজন খুবই প্রয়োজন, একজন নয় মানে টিচারদের প্রয়োজন আর কি, যিনি ঠেলে দেবেন যে তোমাকে আমাকে তো সবসময় আমি বললাম যে আমাকে বলে দিয়েছে যে এটা ভুল করছিস, ওটা ভুল করছিস, সেরকম কিন্তু বলে দেওয়া প্রয়োজন, তাই না? অনেকটা পার্ট যেগুলো প্রয়োজন না সেগুলো করছি, বা যেসব জিনিসে বেশি লক্ষ্য করার দরকার নাই সেসব জিনিসে বেশি সময় দিয়ে নিজের টাইমটাকে ওয়েস্ট করছি, সেখানে একজন গাইডেন্স হিসেবে একদম মূল রাস্তাটা ধরিয়ে দিয়ে তোমার টাইমটা অনেকটা বাঁচিয়ে দিতে পারে তোমার মেন্টর বা যে গাইড করছে সে। সেকেন্ড যেটা বললো যে নিজেকে, অবশ্যই মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে নিজে একটা মানে টিচাররা নিজেরাই বলেন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক বা ভালো রেজাল্টের ক্ষেত্রে হোক, অ্যাসপিরেন্টদের কিন্তু নিজের দিকটাই 99%, গাইডেন্স বা টিচার 1% হেল্প করে। সেই ক্ষেত্রে অ্যাসপিরেন্টদের যেটা হচ্ছে সব থেকে যেটা হচ্ছে মূল স্তম্ভ, সেটা অ্যাসপিরেন্ট। অ্যাসপিরেন্টকে নিজের মনকে কিন্তু শক্ত করতে হবে, নিজের সংকল্পকে ঠিক করতে হবে। সংকল্প, যেটা আটমোস্ট ডিজায়ার বললাম, যে নিজের সংকল্প করে নিতে হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে অ্যাসপিরেন্টের উপরে। টিচারকে দেখে সে মোটিভেট হতে পারে, টিচারের পথ দেখানোর পথে সে চলতে পারে। টিচারকে বলতে পারে নিজের উইক পয়েন্ট, যে স্যার আমার এটা খুব অসুবিধা হচ্ছে স্যার আমার তখন টিচার জানবে যে টিচার নিজেও যেহেতু এককালের স্টুডেন্ট ছিল আর অনেক স্টুডেন্টকে তিনি দেখেছেন, তখন সে বলে দিতে পারবেন যে দেখো তোমার এই প্রবলেমটা সবার এরকম হতো, তুমি এইভাবে করো তাহলে দেখবে যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেইটুকু বলার জন্য কিন্তু গাইডেন্স খুবই প্রয়োজন। নইলে তুমি দেখবে এক সময় নিজে পড়তে পড়তে না নিজে পথ হারিয়ে ফেলবে, যে ইতিহাস পড়বো না, না ভূগোল পড়ি, না এই ভূগোল পড়লে কতটা হবে, ইতিহাস পড়বো। নিজের মাইন্ড কিন্তু কনফিউজ করবে, নিজের মাইন্ড অনেক সময় তোমাকে ডিমোটিভেট করবে যে এত পড়ছি তবু হচ্ছে না। সেই সময় মেন্টর খুব ভালো কাজে দেয়। মেন্টর তোমাকে বলবে যে আমি তোমাকে দেখছি অনেকদিন ধরে, তোমার কোন দিকটা উইক, কিন্তু তুমি পারবে, তোমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, এটুকু বলাও কিন্তু অনেক, যে হ্যাঁ আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে। এই পোটেনশিয়ালিটি তোমাকে ধরে দেবে গাইডেন্স। আমার এই রেসপেক্টটা একটা তো খুব মানে আমি ছোটবেলায় খুব টিভিতে আমি ওই রামায়ণ দেখতাম, হ্যাঁ। আমার ওই জিনিসটা খুব মনে পড়তো। সেই যখন হনুমান, মানে হনুমান না মানে সবাই সমুদ্রের ধার অব্দি চলে এসছে, এসে রাবণের লঙ্কা দেখতে পাচ্ছে কিন্তু যেতে পারছে না, তখন বলছে কি করব কি করব। তখন হনুমান নিজের শক্তি ভুলে গেছে। তখন একজন হনুমানকে মনে করিয়ে দিচ্ছে তার শক্তির কথা, যে শক্তিও ভুলে গেছে। তখন তাকে মনে করিয়ে দেওয়ার পরে সে তখন সেখান থেকে উড়ে গিয়ে লঙ্কায় পৌঁছায়। আমারও সেটাই মনে হয় যে আমরা নিজের পোটেনশিয়ালিটি ভুলে যাই, আমাদের কতটা আমরা করতে পারবো, কতটা কি আমার পারবো পারবো না সেগুলো আমরা ভুলে যাই। নিজের পোটেনশিয়ালিটি অনেক সময় ডাউন হয়ে যায়, তাই না? অনেকে উল্টো অন্যরকম বলে বা পরীক্ষায় ফেল করলে মনে হয় যে আমি পারবো না। তখন সামনে থেকে কিন্তু একজন বন্ধু হতে পারে, মেন্টর হতে পারে, সে তোমাকে সামনে থেকে বলে দেবে যে না তোমার পোটেনশিয়ালিটি আছে, তুমি পারবে। তখন সেই হিসেবে গাইডেন্স খুবই প্রয়োজন আমি বলবো। বুঝলাম স্যার। আমাদেরকেও জীবনে এরকম মানুষ রাখতে হবে যারা বেসিক্যালি আমাকে সবসময় পুশ করবে, মোটিভেট করবেন, যাতে জীবনে আমরা আমাদের নিজেদের পোটেনশিয়াল মতো অ্যাচিভ করতে পারি। ভেরি ওয়েল সেড স্যার। এবার স্যার আসি, সামনেই
ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের পরীক্ষা। হয়তো খুব বেশি হলে 2 মাস বাকি আছে। এই 2 মাস যেই অ্যাসপিরেন্টের পড়াশুনো প্রায় কমপ্লিট, সে কিভাবে প্রিপেয়ার করবে? কোনো অ্যাসপিরেন্ট খুব ভালো করে গুছিয়ে উঠতে পারেন, তার প্রিপারেশনের স্ট্র্যাটেজি কিরকম হবে? মক টেস্ট, রিভিশন, এইগুলোর ভ্যালু কিরকম? এই ব্যাপারে একটু এনলাইটেন করুন। সামনে 2 মাস পরে প্রিলিমস পরীক্ষা নিয়ে আমি একটু মানে আমার ওভার কনফিডেন্স বলতে পারো। মানে 2019 সাল থেকে 5টা প্রিলিমস পেয়েছি আমি। কিন্তু একটা জিনিস আমার মানে খুব ভালো লাগে একটা সেন্সে, যে আমার ডব্লিউবিসিএস প্রিলিমস আমি ফেল করিনি আর কি, প্রিলিমসটা পাস হয়েছে আমার। সেখানে এই রেসপেক্টে একটু বলতেও আমার ভালো লাগে যে কিভাবে আর কি একটু যদি মানে কতটা হেল্প হবে আমি জানি না সেই রেসপেক্টে, কিন্তু বলি আমার স্ট্র্যাটেজিটা যদি কিছুটা যদি হেল্প হয় সবার। যেটা লাস্টে অরুণদা বললো যে মক টেস্ট, আমার কেন মনে হতো যে মক টেস্ট ছিল খুবই দরকারি আর কি। মানে আমি আমার প্রিপারেশন আমার ফুল না হোক, দরকার নেই পুরোপুরি আমার সিলেবাস কভার নেই। ওই অনেকে ভ্রান্ত একটা এ নিয়ে ঘুরে যে আমার ফুল সিলেবাস কমপ্লিট হয় মক টেস্ট দেবো না। আমার মানে আমি টেক্সট বুকে একটা ওই সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলাম। আমি আমি একটুখানি সময় পেলে মক টেস্ট, সে নাম্বার কম হোক, কিন্তু আমি আমার মনে হতো যে অনেকটা প্রশ্ন পেলাম হাতে, অনেকটা এমসিকিউ সলভ করতে পারলাম, অনেক কিছু জানলাম। সেজন্য আমি বলবো যে মক টেস্ট কিন্তু একটা, আমার বলতে বলতে যেহেতু আসলো প্রথমেই শেষের কথা প্রথমেই বললাম, কিন্তু আমার মনে হয় যেটা মক টেস্ট কিন্তু সবাই দেওয়া উচিত। যতটা প্রিপারেশন হোক না কেন, নিজের মক টেস্টটা কিন্তু বেশি বেশি মক টেস্ট দেওয়া ভালো। নিজের খামতি কোন দিকে উইকনেস বোঝা যায়, যে আমার কোন পার্টটা বেশি করে আর একটু পড়লে মনে হয় একটু নাম্বার বেশি পাবো। তাই বলে মক টেস্ট যে ফুল মক টেস্ট দেবে এমন নয়, দেখবে টেক্সট বুকে বা অন্য জায়গায় দেখবে ছোট ছোট মক টেস্ট হয়, 20টা কোশ্চেন, 25টা প্রশ্ন, 25টা 20টা ওই প্রশ্ন দেবে। বা ক্যাটাগরি ওয়াইজ পাওয়া যায়, হিস্ট্রির, ম্যাথের, এরকম ইংলিশের, এরকম পাওয়া যায়, এরকম ভাবে মক টেস্ট দেবে। মক টেস্ট কিন্তু খুবই প্রয়োজন আমি মনে করি। যারা মনে করে যে মক টেস্ট সিলেবাস কমপ্লিট না হয়ে দেওয়া যায় না, তারা আমি মনে করি যে ভুল ভাবে আমার মতে। তারপর তাদের ভাবনা চিন্তা তো আছে, সেজন্য মক টেস্ট খুবই প্রয়োজন। আর আহ, যেটা প্রথমে যেটা আলোচনা হয়েছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যে যাদের প্রিপারেশন কমপ্লিট আর 2 মাস আছে, লাস্ট 2 মাস রিভিশন কিভাবে কি করবে। ফার্দার পরের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় না প্রয়োজন হবে। এবার ব্যাকে 6 মাস, অনেকে যারা বেশি বেশি এনথুজিয়াস্টিক হয় তারা 1 বছর, কিন্তু 6 মাস আর কি, ব্যাক 6 মাসে পারলে পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কল আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে 1 বছর, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তাদের দেখা উচিত। এই 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়তে হবে। আর বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই মানে বেশি পরিমাণ বই কিন্তু পড়ে হয় না। 4, 5টা, 6টা সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করছি, তখন কিন্তু হ্যাভক পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কোনো শেষ নেই। আচ্ছা, রিভিশন দিচ্ছে তারা তো আগে নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে। একটু মানে ধরো কল আসছে তো বারবার disturb। আপনি স্যার রিসিভ করে নিন, উই আর ওয়েটিং। রিসিভ তো করতাম, কিন্তু ব্যাংক গুলো থেকে করছে তো ওই জন্য ও রিসিভ করি আচ্ছা না। আচ্ছা, স্প্যাম। হ্যাঁ হ্যাঁ, কেটে দিলেও আবার করছে বদমাইশ। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে পড়তে হবে একটা সোর্স থেকে, অথেন্টিক, খুব ভালো, যার ভালো লাগে, পোটেনশিয়ালিটি ভালো মনে হয় তেমন একটা সোর্সকে ফলো করে সেটাকে রিভিশন দেওয়া ভালো। অনেকে নোট করে, নোট করাও খুব ভালো একটা এ হয়, অনেকে মনে হয় যে এরকম ভাবে নোট করাও খুব ভালো। বা যদি বই থাকে বা বই মানে অ্যাচিভার্স থাকে, সেখানে দাগ দিয়ে ইম্পর্টেন্ট গুলো দাগ দিয়ে পড়তে পারে সেইভাবে। কিন্তু যাদের রিভিশন এই হয়ে গেছে আর কি, সিলেবাস কমপ্লিট, তাদের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো না যে 10-15টা প্রশ্ন পড়ে বলে পড়ো না, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমি সব থেকে আমার মনে হতো যে ডাব্লিউপিএসসি কিন্তু খুব আর কি নিখুঁত কারেন্ট অ্যাফেয়ার্সে যায় না, একদম খুব মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর দিয়ে যায়। ওই জন্য যে একেবারে খুব ফুটিয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু।
সে দেখবে যে একদম উপর উপর একদম খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো পড়লেই হয়ে যায়। সেই জন্য তাদের তাই সেটা পড়তে হবে। আর যেহেতু যাদের হয়ে গেছে তাদের নিয়ে বলছি, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার সব ফলো করে গেছে। আমার তো বলবো যে প্রিভিয়াস ইয়ার পিএসসি খুবই ফলো করে, কিন্তু তাদের আমি বলবো যারা অবশ্যই সিলেবাস কমপ্লিট করেছে তারা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার পড়েছে। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার যদি প্রিলি কমপ্লিট হয়ে থাকে, আমি বলবো যে তারা একটু কষ্ট করে মেনের থেকে প্রশ্ন, অন্তত যদি সব সাবজেক্ট না হয়, সব সাবজেক্ট করার দরকার নেই, ইতিহাস ভূগোলটা অবশ্যই মেন থেকে করি, মেনের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে নাও তোমরা, যাদের পড়া রিভিশন হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট যাদের, দেখবে তাদের ভালো লাগবে, যেহেতু তোমরা সব জানো এখন। ওই জন্য আমি বলবো সেখান থেকে কিন্তু প্রচুর, আমি দেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর কমন আসে ইতিহাস ভূগোল, কারণ ইতিহাস ভূগোলে নতুন কিছু অ্যাড হওয়ার জায়গা কম, সেজন্য বেশি এমসিকিউ প্রশ্ন তৈরি করা পিএসসির ক্ষেত্রে কঠিন, তাই না? সেই জন্য আমি তো দেখেছি যে প্রিলি থেকে যদি প্রিভিয়াস ইয়ার প্রিলি থেকে প্রশ্ন না আসতে পারে, তাহলে ওরা মেন থেকে, মানে পিএসসি মেন থেকে প্রশ্ন তোলে প্রিলিতে। আর তোমরা তো ভালো রকমই জানো ইতিহাস ভূগোল কতটা ওয়েটেজ রাখে প্রিলিতে। 75 নাম্বার, এখন 75 নাম্বার, মানে একদম অনেকটাই নাম্বার আর কি। আমার তো ইতিহাস ভূগোলে ওই জন্য নাম্বার উঠতো ভালো, প্রিলি পাস করতে হলে তুলতেই হবে। আমি বলবো যাদের কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই প্রিলি আর মেন্সের ইতিহাস ভূগোলটা খুব ভালোভাবে দেখে যাও, খুব ভালোভাবে। তাহলে দেখবে ইতিহাস ভূগোলে 75-এর মধ্যে তোমরা একদম আরামসে 65-70 নাম্বার একদম আরামসে তুলতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একদম। আমি তো আমার এই করে করে আমি বলবো বেশিরভাগ আমি প্রিলি পাস করেছি কিন্তু এই স্ট্র্যাটেজি আর এই কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি ফলো করে। কারণ ম্যাথ জিআইটা আমার খুব ভালো ছিল বলে 25 নাম্বার আমার পারফেক্ট হতো, তাহলে 75 আর 25 এই 100 নাম্বার তো ভালো নাম্বার আসতো এর মধ্যে। এখনো তো কনস্টিটিউশন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো অ্যাড করলে অনেক নাম্বার হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেগুলো আসে সেগুলো কনস্টিটিউশনটা পড়তে হবে, কনস্টিটিউশনটা আমার খুব ভালো হতো। ওই জন্য কনস্টিটিউশনটা তোমরা কিভাবে কি রেডি করো সেটা তোমরা একটু করো। কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্মীকান্ত আমি পড়তাম, তোমরাও হয়তো লক্ষ্মীকান্ত পড়ো, কিন্তু যেহেতু প্রিলির জন্য খুব গভীরে যায় না, লক্ষ্মীকান্ত ফুটিয়ে এখন পড়ার আমি মনে করি না দরকার খুব। ওই জন্য ওখান থেকে কনস্টিটিউশন পার্টটা দেখে নাও তোমরা। বাদ বাকি ওই জিকে টিকে এগুলো যতটা ওই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে বা এমনি লুসেন্টের জিকে পড়তে পারো, সেগুলো দেখে তোমরা যারা পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য এনাফ হবে। বাদ বাকি যেগুলো একটু দেখে টেকে নিলে আমি মনে করি না যে যাদের কমপ্লিট হয়ে গেছে তারা খুব সহজেই প্রিলি পাস করে নেবে। এগুলো যদি ঠিক করে আর কি স্ট্র্যাটেজি ফলো করে তারা খুব করতে পারে, একদম আরামসে পাস হয়ে যাবে, অত ভাবনার কোনো দরকার নেই। কিন্তু যাদের এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারো, এখনো সিলেবাস বাকি আছে, তারা বেশি ঘাবড়ানোর দরকার নেই আর কি। কারণ এটাই পাস করতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই, পাস করতেও পারো, লাস্ট 2 মাস পরেও পাস হয় অনেকে। কিন্তু আমি বলবো যাদের অনেকটা হয়ে গেছে যখন, তাহলে তারাও এই স্ট্র্যাটেজিটাই ফলো করো। আর সব থেকে যেটা বেশি ওয়েটের, যে বেশি ইতিহাস ভূগোল, ইতিহাস ভূগোলটাকেই বেশি আর কি এম করো, ইতিহাস ভূগোলটার উপরে খুব জোর দাও। ইতিহাস ভূগোল জোর দিতে হবে। আর বাদ বাকি তোমরা যেরকম প্রিপারেশনটাকে নিয়ে যাচ্ছ সেরকম করো, কিন্তু একটু এই 2 মাস আমি কি বলবো যে তোমরা একটু বুস্ট করো, যে পেতে হবে প্রিলি পাস করতে হবে এরকম কোনো তোমার কোনো জোর জবরদস্তি করবে না, কিন্তু চেষ্টা করবে যে আমি আমার এই 2 মাস একটু পোটেনশিয়ালিটি একটু বুস্ট করি, পাস হবে হবে, না হলে পরের বার আমরা দেখে নেবো। 25টা খুব তাড়াতাড়ি তোমরা 2025-এর নোটিফিকেশনও পেয়ে যাবে, তোমরা বেশি দিন লাগবে না। এই জন্য তুমি 2024-এর প্রিলিমসটাকে যদি এম করে নিজের যে প্রিপারেশন সেটাকে তুমি যদি বুস্ট করতে পারো, তাহলে দেখবে যে এই 2 মাসের পড়াশোনাটা যে এত কাজে লেগে যাবে তোমাদের, যে তোমরা ভাবনার মধ্যে আনতে পারবে না। তখন মনে হবে যা এত যদি এই পড়া যদি আমি সারা বছর করতে পারতাম তাহলে কতটা লাভ হতো। এটা খুব ভালো হবে আর কি। দেখবে আমার তো সামনে পরীক্ষা আসলে আমার পড়া ভালো হতো। সেই হিসেবে তোমরা যদি এখনকার যে কনসিস্টেন্সি মেনটেন করছো ওটাকে এই 2 মাস একটু বুস্ট করে দাও, তাহলে দেখবে তোমাদের সিলেবাসটা যে বাকি সিলেবাস সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। যে ফাঁকি মেরে হচ্ছিল আস্তে আস্তে হবে এরকম হচ্ছিল, সেটা দেখবে যে ওপর ওপর হোক আর যেভাবে হোক না কেন কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না আমার সিলেবাস তো কমপ্লিট হয়েছে। সিলেবাস কমপ্লিট হওয়া অতটা মুখের কথা নয় আমি জানি, কিন্তু ওই যে বললাম প্রিপারেশন বুস্ট হলে তোমার দেখবে যেই যেই বুস্ট করতে যাবে না, নিজের পারফরমেন্সও একটা জায়গা থেকে হঠাৎ করে জাম্প করবে। কারণ অনেক দিন পড়লে কি হয়, একটা জায়গায় গিয়ে হঠাৎ করে নিজের পারফরমেন্স আটকে যায়, যে মনে হয় যে ইমপ্রুভ হচ্ছে না, কি হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, সেইটাকে দেখবে আর একটা বুস্ট হয়ে যাবে। ওই জন্য যাদের একটু আধটু বাকি আছে বা যারা বিগিনার আছো, তারা এই 2 মাসকে এম করো যে না এই 2 মাসে আমার এই 120 পেতে হবে, সেই হিসেবে আমি যতটা পড়লে হয় পড়বো আমি, যতটা। এই যারা বললাম যাদের কমপ্লিট হয়ে গেছে, যারা যে স্ট্র্যাটেজি ফলো করবে, তোমরা স্ট্র্যাটেজি হঠাৎ করে ফলো করা শুরু করো।
তাহলে দেখবে তোমাদেরও অনেকটাই লাভ হবে আর সেটা তোমাদের লেগে যাবে। এটা সব সুবিধা হচ্ছে যে পড়াশোনা কাজে লেগে যায়, এমন না যে ওয়েস্টেজ হবে, পরের এটাই কাজে লেগে যাবে। তখন দেখবে যে না ঠিক আছে আমার 2 মাস খুব কাজে লেগে গেছে, সেই হিসেবে আগিয়ে যাও। ওকে স্যার, আপনার কথাটাকে যদি সামারাইজ করি তাহলে এরকম দাঁড়াচ্ছে, আমি যদি ভেটেরান অ্যাসপিরেন্ট হই, আমার মূল কাজ হবে পিওয়াইপি গুলো ক্লিয়ার করা আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু স্ট্রেংথেন করা। আর যদি আমি নভিস অ্যাসপিরেন্ট হই, তাহলে আমার কাজ হচ্ছে এই 2 মাসে নিজেকে এক্সট্রিমলি পুশ করা। প্রিলিমস পাস করতে পারবো না পারবো জানি না, কিন্তু আমার প্রিপারেশনটাকে বুস্ট করা। তাতে যদি প্রিলিমস ক্লিয়ার হয়ে গেলে তো খুব ভালো কথা, না হলে তো আমি 2025-এর জন্য প্রিপারেশনটা এগিয়ে নিয়ে গেলাম। হুম। রাইট স্যার? হুম। ওকে, লাস্ট 2টি কোয়েশ্চেন আমার কাছে বেঁচে আছে। ধরুন আমি এত কিছু করলাম, তারপরেও আমি রিপিটেডলি এক্সামগুলো দিচ্ছি এবং ফেল করে যাচ্ছি, সেখানে আপনার অ্যাডভাইস কি হবে? এবং যদি একটা সেন্টেন্সে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটাকে বা সাকসেসফুল প্রিপারেশনটাকে সামারাইজ করতে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে বলুন। যারা অনেকবার দেওয়ার পরে ফেল হচ্ছে তাদের বলবো, ওই প্রথমেই আমি বলে দিয়েছি যে ধৈর্য হারালে তো চলবে না। তোমাদের তো চাকরি, তোমরা মাঠে নেমেছো তো তোমরা চাকরি পাওয়ার জন্য, এটা তো তোমাদের মেন। এবারে এর দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে তুমি তোমার 100% দিচ্ছ, কিন্তু একটুখানির জন্য, অনেকের হয় না 1 নাম্বার 2 নাম্বারের জন্য বা একটুখানির জন্য পাচ্ছে না, সেগুলো বলবো যে তোমরা একদম ডিজার্ভিং ক্যান্ডিডেট। সরকারের কাছে ভ্যাকান্সি নেই, সরকার পাচ্ছে না অত ছেলে মেয়েকে নিতে, বা তোমার লাখটা একটুখানি বাদ যাচ্ছে যার জন্য, তার মানে এই নয় যে তুমি ডিজার্ভ করো না চাকরি, এমনটা ভাবার কোনো দরকার নেই। তুমি সবসময় মনে রাখবে তুমি ডিজার্ভিং ছিলে, একটুখানির জন্য হয়নি, পরের বার নিশ্চয়ই পাবে, নিজের পারফরমেন্স আরো বুস্ট করবে। এটা একটা অ্যাসপেক্ট। আরেক আরেকটা আরেকটা ধরনের ছেলে মেয়ে থাকে, তারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে বারবার ফেল করছে, লাখের জন্য বা 1-2 নাম্বারের জন্য অনেকটাই ডিফারেন্স থাকছে, কিন্তু তারা নিজের উইকনেসকে ঠিক করছে না, মানে নিজেকে দেখতে চাইছে না যে কিসের জন্য আমি ফেল করছি বা কেন। তাদের বলবো কিন্তু তারা কিন্তু খুবই ভুল করছে, মানে এগুলোকে ওভারলুক করে যাওয়ার জন্য, যে নিজের পারফরমেন্সকে যারা অ্যানালাইসিস করছে না, যে কেন হচ্ছে না, কেন এই 10 নাম্বার বা 15 নাম্বার বা 20 নাম্বারের ডিফারেন্স হচ্ছে আমার কাট অফ থেকে, তারা কিন্তু খুবই মানে খারাপ পর্যায়ে আছে, বা নিজের মেন্টালিও কিন্তু সেই জায়গায় নেই। তাদের বলতে কিন্তু খারাপ লাগতে পারে তাদের, কিন্তু আমি এটা বলছি ডিরেক্টলি তাদেরই বলছি, যে তারা কিন্তু এই ইগোইস্টিক বা ওভার কনফিডেন্স থেকে তাদেরকে বাইরে আসতে হবে, এবং ডাউন টু আর্থ সবসময় শেখার মেন্টালিটি রাখবে, আর নিজেকে সব সময় ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু তোমরা এই যে 20 নাম্বার 30 নাম্বার ডিফারেন্স, এটাকে তোমরা জাম্প করে আগে যেতে পারবে। ওই জন্য বারবার ফেলটা কিন্তু ম্যাটার নয়, বারবার ফেল থেকে তোমাকে সে কিন্তু ফেলিয়ারই কিন্তু সবসময় শেখে, আর ফেলিয়ার তোমাকে কিন্তু স্ট্রং করে সবসময়। মনে রাখবে যে যার লাইফে স্ট্রাগল নেই, ফেলিয়ার নেই, সে কোনোদিন কিন্তু স্ট্রং বা একদম হতে পারবে না। তাকে যদি হঠাৎ করে মনে করো চাকরি পেয়েও গেল, এমন মনে করো যে স্ট্রং না, যে ফেলিয়ার ফেস করতে পারে, বা মনে করো কোনো ফেলিয়ার ফেস করেনি, সে মনে করো চাকরি পেয়েও গেল, ডাব্লিউবিসিএস এর মতো চাকরি, ডাব্লিউবিসিএস চাকরি কিন্তু চাহিদা চাকরি নয়, মনে করো ডাব্লিউবিসিএস চাকরি পেয়ে গেল, তারপরে যে পরিস্থিতি সে ফেস করবে, সে ফেস করতে পারবে না। সে তো কোনো ফেলিয়ার ফেস করেনি, সে শক্ত নয়। সে দেখে হঠাৎ করে বলবে যে আমি এত প্রেশার নিতে পারবো না, এরকম পরিস্থিতি আমি দেখিনি, সে পারবে না কোনোদিন। কিন্তু যারা মনে করো 5বার ফেল করে এসছে, এতটা কষ্ট তারা পেয়ে আছে, বা তারা এতটা স্ট্রাগল দেখে এসছে, তারা পরিস্থিতি দেখে বলবে ও এই পরিস্থিতি, এর থেকে খারাপ পরিস্থিতি আমি দেখে এসছি, তাই না? যেন ফেলিয়ারটা কোনো ম্যাটারই নয়, ফেলিয়ার তোমাকে আরো শক্ত বানিয়েছে। তুমি দেখবে যে তো ফেলিয়ার তোমাকে আরো স্ট্রং বানায়, যেন তুমি ফেল হয়েছো, তুমি এমন নয় যে তুমি কিন্তু আরো উইক হয়ে গেছো, ইউ বিকেম স্ট্রং। তাহলে তুমি ফেল হয়েছো মানে তুমি, আমি যেরকম আমি তোমাকে এই যে বলছি, কারণ এই 2বার সাকসেসের জন্য আমি এত কিছু বলতে পারছি না, কিন্তু আমার 2বারের থেকে 3বারের ফেলিয়ার আমাকে তার থেকে অনেক কিছু শিখিয়েছে, ফেলিয়ারের থেকে। সে নাই বলবো যত ফেলিয়ার হবে তোমার 100% দেওয়ার পরে যে ফেলিয়ারটা হবে, সেই ফেলিয়ার তোমাকে সাকসেসের থেকে বেশি কিছু শেখাবে। আর সেই শিক্ষাটা তুমি যদি সেই শিখে সেটাকে তুমি
ইউটিলাইজ করতে পারো, তার থেকে ভালো পৃথিবীতে আর কোনো কিছু শেখার মতো কিছু নেই। তাই জন্য বলবো যে যারা বারবার ফেল হচ্ছে, তার মানে তাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। তারা আরো নিজেকে বুঝতে পারবে যে না, আমার কোনো জায়গা ফাঁকা আছে, কোনো জায়গায় উইকনেস আছে, সেই জায়গাটা আমি যদি কভার করে নিতে পারি, তাহলে একদম আইডল ম্যান বা উমেন হতে পারবে, হয়ে দেখবে সব থেকে ভালো অ্যাসপিরেন্ট তুমিই হতে পারবে, আর কেউ হোক না হোক। বাদ বাকি যেটা লাস্টে অরুণদা বললো, যে যদি সামারাইজ করি, যদি একটা লাইনে, যে এই কম্পিটিটিভ যদি এক্সাম গুলোকে বা ডাব্লিউবিসিএসসি বলতে পারো, যে মাঠে নেমেছি যখন, তাহলে ওই একটা আছে না, বিহারের মাঝি ছিল, যে জব তাক তোড়েঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে নেই, এই একটা লাইন মনে রেখে যেতে হবে, যে আমি পেয়েই ছাড়বো, বাস, আর কিছু না। এই একটা জিনিস যদি মাথায় থাকে, তাহলে তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাবে না বলে আমার মনে হয়। স্যার, আপনার স্ট্রং উইল এই সেন্টেন্সটাতে খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে। স্যারের কথা অনুযায়ী কিন্তু আমরা ফেলিয়ারটার প্রতি আটকে থাকবো না। প্রতিটা ফেলিয়ার আমরা দেখতে পারি, কিন্তু সেই ফেলিয়ার থেকে আমরা কিছু শিখবো, সেইগুলো নিজেদের মধ্যে ইমপ্রুভ করব, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। ওকে স্যার, ভেরি ওয়েল সেড। মানে 1 ঘন্টা কি করে কেটে গেল আমি বুঝতেই পারছি না, অনেক বেশি এনরিচড ফিল করছি। এবার আমি আমার অ্যাসপিরেন্টসদেরকে বলবো, তোমরা তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকলে স্যারের সম্মুখে রাখতে পারো। ওকে, শ্রুতি। স্যার, এম আই অডিবল? হ্যাঁ, স্যার, শুভ সন্ধ্যা সবাইকে, আপনাদেরকে। সাবির স্যার, আপনি এতক্ষণ যা কিছু বললেন, মানে খুব ভীষণভাবে কোরিলেট করতে পারলাম, মানে 100% পুরোপুরি। তো স্যার, একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে আমি ইংলিশ বাংলার ক্ষেত্রে মানে রাইটিং স্কিল আমার জঘন্য। এবার ওই জায়গাটা আমি একটু ডিটেলে আপনি যদি একটু বলেন, কিভাবে মানে প্রিপারেশনটা করব, কি রকম স্ট্র্যাটেজি নেব, যে রাইটিং স্কিলটা যাতে একটু ভালো করতে পারি। আচ্ছা, এটা তো খুবই ইম্পর্টেন্ট। সত্যি আমি বলবো, বাংলা ইংলিশ মানে প্রথম 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 না, আমি বলবো 99% অ্যাসপিরেন্ট বাংলা ইংলিশটাকে গুরুত্ব দেয় না, একদমই দেয় না গুরুত্ব। ও জেনারেল স্টাডিজ পড়ে যাচ্ছে, মানে ইতিহাস ভূগোল পড়ে মাথা খারাপ, এটা ওটা, মানে তারপরে গিয়ে পরীক্ষায় গিয়ে ডাব্লিউবিসিএস প্রিলি পাস হয়, স্বাভাবিক। কিন্তু দেখবে যে মেন অনেকজন দেখবে 6 বার দিচ্ছে, 7 বার দিচ্ছে, কিন্তু পাস হচ্ছে না, মেন ক্লিয়ার হচ্ছে না। আমিও যেটা বললাম, 3 বার পাস করার পরে ভাববে, মানে আমার এত ভালো জিএস পেপার উঠে গেছে, ম্যাথ জিআই আমি এত ভালো, আমি মেন পাস হচ্ছে না কেন? আমার প্রথমে দেখে বাংলা ইংলিশের কথা আমি ভাবলাম যে আমার বাংলা ইংলিশ কিন্তু খুব খারাপ হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমার বাংলা ইংলিশটা কিভাবে, আমি তোমার এই প্রশ্নটা আমার মাথায় এসছে, যে আমি বাংলা ইংলিশে আমার জঘন্য নাম্বার আসছে, খুবই বাজে। আমি বাংলা ইংলিশে ওই জন্য 20-21 সাল আরটিআই করেছিলাম, মানে জঘন্য, মানে নাম্বার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। বাংলা ইংলিশে নাম্বারও কম দেয়, মেনলি ইংলিশে না, বাংলাতে নাম্বার তবু দেয়, ইংলিশে নাম্বার কিন্তু খুবই কম দেয়। এবার আমি ভাবছি, ইংলিশে তাহলে নাম্বার যারা পাচ্ছে, তারা কি করে পাচ্ছে? অনেকের নাম্বার আছে, নাম্বার অনেকে আরটিআই করে, বা ইউটিউবে দেখবে অনেকের নাম্বার আছে, বা 21 সালের নাম্বারও দিয়েছিল পিএসসি, দেখবে ইংলিশের নাম্বার 160-170 নাম্বার পাচ্ছে ইংলিশে। সেই জায়গায় কি হচ্ছে? হ্যাঁ, একটা ব্যাপার থাকে যে খাতা কার কাছে পড়েছে, একটা দেখবে যে সেন্টার ওয়াইজ, সেন্টার কোড হিসেবে নাম্বার বেড়েছে কমেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নাম্বার তো পাচ্ছে না। সেই হিসাবে আমি ভাবলাম যে আমারও তাহলে কি প্রবলেম হচ্ছে, আমাকে দেখতে হবে। আমি সারা ইউটিউব ঘেটে ফেললাম, টিচারদের কাছে গেলাম, যে আমার লেখার মধ্যে কি ভুল হচ্ছে, দেখুন না আমার কি অসুবিধা হচ্ছে। তখন অনেক জায়গা দেখার পরে আমি কিছু কিছু পয়েন্ট আমি দেখলাম, যেগুলো যে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে খুব বুস্ট আপ হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে বলছি, বাংলা ক্ষেত্রেও দুটোই বলছি। ইংলিশের ক্ষেত্রে নাম্বার বাড়ানো যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে এমনি তো ইংলিশে সেন্টেন্স আর গ্রামারটা একটু ঠিক রাখতে হয়, সেটা তো নর্মাল একটা ব্যাপার, সেটা আছে। কিন্তু সব থেকে যেটা আমি দেখলাম, যে ইংলিশে বা বাংলায় কোট, মানে ভালো ভালো কবি বলো, পার্সোনালিটি বলো, ভালো কোট যদি তুমি দিতে পারো, তাহলে খুব সুন্দর নাম্বার দিচ্ছে। আমি দেখলাম অনেকের আরটিআই করা খাতা দেখলাম, তারা কোট ইউজ করছে আর কি, লেখার শেষে বা প্রথমে ইউজ করছে খুব সুন্দর কোট, যেটা দেখে মানে যে এক্সামিনার বা যে খাতা দেখছে মনে করো, সে খুব ইমপ্রেস হচ্ছে ফার্স্ট, কারণ এত খাতা পড়ছে তো, ও হঠাৎ করে একটা কোট, ভালো কোট দিলে তার চোখে পড়ে গেলে না, সে নাম্বারটা দেয়। প্রথমে আমি এটা দেখে খুব একটা হলাম, যে না, কোড খুব ভালো কাজ করে, খুব স্ট্রং স্ট্রং কোড, এরকম গৌতম বুদ্ধের কোড। আমার তো শুনে একটা ডায়েরি করেছিলাম, ফার্স্ট অফ অল ডায়েরি করো,
খুব কাজে দেবে। বাংলা ইংলিশের ডায়েরি করবে, করে ওর একটা সেকশন করবে যে কোটের সেকশন, এখানে খুব স্ট্রং স্ট্রং কোট লিখবে, আর টপিক লিখে রাখবে যে কোন কোটটা কোন টপিকে ইউজ করবো। এনভায়রনমেন্ট রিলেটেড হলে এই কোটগুলো, আচ্ছা উমেন এম্পাওয়ারমেন্ট হলে এই কোটগুলো, এডুকেশন হলে এই কোটগুলো। আমি একদম আমার ডায়েরি আছে, আমাদের ভাই লিখে রেখেছি। খুব স্ট্রং স্ট্রং কোট লিখতে হয়। যেরকম গৌতম বুদ্ধ আছে, মহাত্মা গান্ধীর কোট গুলো খুব স্ট্রং ছিল। হ্যাঁ, নেতাজি আছে, এরকম খুব ভালো ভালো পার্সোনালিটি কোট লিখে নেবে, খুব কাজে দেয় ওগুলো। এই কোট গুলো যেখানে যে টপিক দেবে সেই টপিকে, কিন্তু এমন চেষ্টা করবে না যে একরকম টপিক দিয়েছে অন্যরকম কোট দিলাম, তখন কিন্তু খুব ডিস্টার্বিং হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা ফার্স্ট অফ অল কোট। সেকেন্ড যেটা সব থেকে কাজে দেবে ডায়েরিতে, সেটা হচ্ছে তোমার ডেটা। যে কোনো টপিকের উপরে খুব কারেন্ট ডেটা আর সেই ডেটার সোর্স, এগুলো খুব লিখে রাখবে। আমি তো দেখেছিলাম অনেকজন ইন্টারভিউ দেখেছি আমি, যারা টপার, তারা বলছে যে আমরা বাংলা ইংলিশ লেখার সময় পেতাম না। আর দেখবে তুমিও পাবে না, তুই বাংলা ইংলিশ ধৈর্য ধরে 3 ঘন্টা লেখার সময় কারোরই নেই, তাই না? খুব কেউ পারলে হয়তো সপ্তাহে 2টো করে টপিক লিখছে, হয়তো লিখলে খুবই ভালো, লেখাও উচিত। কিন্তু যারা পারে না তাদের বলবো যে এই কাজটা করতে, যে সব টপিক, ওই যেরকম কোর্টের টপিক বললাম, ওরকম টপিক ধরে ধরে প্রত্যেকটা ডেটা লিখতে। আমার একটা ডায়েরিতে সব ছিল, ডেটা লিখতাম যে এডুকেশনে এইখানে আমাদের আমাদের ভালো ভালো আনন্দবাজার পত্রিকায় দেখবে যে এডিটোরিয়াল সেকশন হয়, সেখানেও কিছু কিছু ইনফরমেশন রিলেটেড ওই যে এডিটোরিয়াল সেকশন থাকে, ভীষণ ভালো ইনফরমেশন তোলার মধ্যে। ওই পার্টটা কেটে তুমি ডায়েরির মধ্যে রেখে দিলে, যেতে ভালো ইনফরমেশন আছে, পরীক্ষার আগে দেখে যাও, মানে বাংলা ইংলিশ পরীক্ষার আগে ওটা খুব কাজে লেগে যাবে। তুমি ওটাকে লিখে রাখলে, তারপরে তুমি দেখছো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, সব থেকে ভালো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় দেখবে যে নতুন ডেটা পেয়ে যাবে, শর্ট করে ডায়েরিতে লিখে নিলে কারেন্ট অ্যাফেয়ার্সও হলো, বাংলা ইংলিশেও ইউজ করতে পারলে। থার্ড যেটা সেটা সবথেকে ভালো, সেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল। হ্যাঁ, এডুকেশন রিলেটেড হোক বা এই সবাত করে লিখে নেবে যে এডুকেশন রিলেটেড লিখবে, উমেন এম্পাওয়ারমেন্ট হোক বা অন্য কোনো রিলেটেড হোক বা এনভায়রনমেন্ট রিলেটেড হোক, আর্টিকেল ইউজ করে দিলে, যে আর্টিকেল লেখা ছিল যে এনভায়রনমেন্ট প্রোটেকশন করতে হবে, আর্টিকেল দিলে খুব স্ট্রং হয়ে যায় লেখাটা একদম, আর্টিকেল দিলে। হ্যাঁ, তারপর রিসেন্ট ডেটা দিলে, যে এনসিআরবি ডেটা বা কোনো এয়ার এয়ার হচ্ছে মানে এয়ার পলিউশনের ডেটা, তুমি তার সোর্স লিখে দিলে যে এরকম এআইকিউ, এআইকিউ বলছিলাম, এই ডেটাগুলো যদি খুব ভালো করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। আর এই তিনটে তো বললাম, টপিক, কোট, আর যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে যে ওই চেষ্টা করবে, আমি করেছিলাম যে কিছু কিছু টপাররা আরটিআই করে তাদের ওই লেখাটা পিডিএফ আপলোড করেছে, ইউটিউবে হোক বা ড্রাইভে হোক কিছু করে, তাদের লেখাটা একটু নিয়ে নেবে, তাদের দেখবে ফরম্যাট আছে, লেখার ফরম্যাট তাদেরটাও ফলো করতে পারো, নিজেও তৈরি করতে পারো। ইংলিশের বা বাংলার কিছু কিছু ফরম্যাট তুমি ফলো করতে পারো, মানে কিছু কিছু প্যারা আছে, আমি যেরকম করেছিলাম কিছু ক্ষেত্রে, যে কিছু কিছু প্যারা আমি একদম খুব ভালো লেখা থেকে তুলে দিয়েছিলাম, যে যদি এই টপিক পড়ে এই প্যারাটা আমি লিখবোই, ফরম্যাট তৈরি করে নিয়েছিলাম যে এই ফরম্যাট এইভাবে এইভাবে। ফরম্যাটটা কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু যে যে এডিটোরিয়াল পড়ে যেগুলো বাংলা ইংলিশ, এর ফরম্যাট তো লাগেই, তাই না? এই ফরম্যাট গুলো তৈরি করে রাখবে। আর কিছু কিছু প্যারাগ্রাফ তো একদম ডিটো মুখস্থ বা ডায়েরিতে লিখে রাখবে, যে খুব স্ট্রং প্যারাগ্রাফ, এরকম লিখলে খুব ভালো হয়, নিজেই বুঝতে পারবে যে খুব সুন্দর লিখেছে। এইগুলো কিন্তু ডায়েরিতে খুব সুন্দর করে লিখে রাখবে। আমি ওই তাই করেছিলাম। আমি বাংলা ইংলিশে এত এক্সপেরিমেন্ট করেছি, বা এক্সপেরিমেন্ট না মানে রিসার্চ করেছি বাংলা ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য, মানে বললে শেষ হবে না, মানে এমনটা মানে সময় অগাধ লেগে যাবে বাংলা ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য, কারণ বাংলা ইংলিশে আমার বললাম যে উইকনেস ছিল। ওই জন্য এইগুলো করো, ফরম্যাট রেডি করো, আর চেষ্টা করলে যাদের আরটিআই করে যারা পেপার বার করেছে ভালো ভালো টপাররা, তাদের দেখবে যে তারা কি লিখেছিল, যে তাদের নাম্বার এত বেশি দিয়েছে, তাদেরটাও কালেক্ট করে প্রিন্ট আউট করে নিজের সাথে বাংলা ইংলিশের একটা আলাদা পুরো ব্যাগ বলতে পারো করে রাখতে পারো, জেরক্স ওই হোক, এডিটোরিয়াল কাটা হোক, সেগুলো ডায়েরি, কোর্টের ডায়েরি, ইনফরমেশন, এই জন্য বাংলা ইংলিশের একটা পুরো সেকশন আলাদা করে রেখে দেবে, দেখবে বাংলা ইংলিশ একদম তারপর থেকে আর কোনো ডিস্টার্ব হবে না, এই সুন্দর করে তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, খুব এনরিচড হলাম। স্যার এক্সট্রিমলি ইনসাইটফুল ছিল। আমি শুধু একটা কথা এখানে অ্যাড করতে যাবো স্যার। আমার মনে হয়েছে যে ভালো লিখতে গেলে ভালো পড়তে হয়। তো যদি ভালো কিছু পড়া যায়, যেমন আপনি বললেন এডিটোরিয়ালের কথাটা, এডিটোরিয়াল গুলো যদি আমি পড়ি তাহলে আমার শব্দ চয়ন অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, সাবির স্যার এত ইলাবোরেটলি সব টপিক ডিসকাস করেছেন যে অ্যাসপিরেন্টদের মোটামুটি সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে। তো আর যদি কারো কিছু কোয়েশ্চেন্স না থাকে তাহলে কিন্তু আমরা র্যাপ আপ করে দেব। দিস ইজ লাস্ট। আরো কিছু কোয়েশ্চেন্স নেই? ওকে স্যার, থ্যাংক ইউ। 1 ঘন্টা ধরে
আমাদেরকে এত কিছু শেখানোর জন্যে। আজ আপনার এই সেশনটা থেকে আমরা অনেক কিছুই শিখলাম। কিভাবে স্মার্টলি প্রিপারেশন নেব, কিভাবে টাইমটাকে ডিভাইড করব বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে। আমি নিশ্চিত যে শুধু আমি নই, আমাদের বাকি অ্যাসপিরেন্টরাও এই সেশনটা থেকে অনেক কিছু শিখেছে। সাবির স্যার, একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার এই ইনসাইটস গুলো আমাদের প্রিপারেশনের জার্নিতে খুবই হেল্পফুল হবে। আশা করি ইন ফিউচারে যদি আমরা কখনো আপনাকে বিরক্ত করার চেষ্টা করি, আপনি আমাদের সাথ দেবেন। থ্যাংক ইউ, আমাকে সত্যি আমি খুবই ভালো লেগেছে তোমাদের মধ্যে আমাকে এরকম ডাকার জন্য। ওই জন্য আমাকে অরুণদা যখনই বলেছিল, আমি বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই আমি থাকবো। মানে অ্যাসপিরেন্টদের সত্যি আমি এগুলো বলতে পারলে আমার তো ভালো লাগে, মানে নিজের মধ্যেও আর কি এগুলো আছে যে তাদেরকেও হেল্প একটু যতটা আর কি কাজে লাগে আমার এই কথাগুলো। কারণ আমি যখন ছিলাম সত্যি আমারও মনে হতো যে আমি যবে যদি কোনোদিন সাকসেসফুল হই তাহলে এগুলো অন্তত বলবো তাদেরকে, তাদের যদি একটু হেল্প হয়। কারণ একমাত্র এই জ্ঞানই তো এমন একটা জিনিস যেটা আর কি বললে বাড়ে বা হেল্প হয় আর কি। এই জন্য আমার সত্যি খুব ভালো লেগেছে, আর থ্যাংক ইউ আমাকে তোমাদের এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ স্যার। আপনার সেশনটাকে যদি 3টে ওয়ার্ডে আমি ভাগি, তাহলে কনসিস্টেন্সি, ডিটারমিনেশন আর রেজিলিয়েন্স। স্যার নিজে এই 3টে দিয়েই ব্যাক টু ব্যাক 2 বছর ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছেন এবং নিজের ডিজায়ার্ড পোস্ট না পেলেও ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট সিকিউর করেছেন। স্যার আপনার ডিজায়ার পোস্টটা কিন্তু জানা হলো না। আমার ডিজায়ার পোস্ট গ্রুপ বি ছিল, ডিএসপি ছিল আমার আর কি। দাদাও ডিএসপি আছে, আমি ভেবেছিলাম দাদার মতোই আর কি, যেহেতু দাদার পথেই পথিক আমি। এই জন্য দেখি আমি 24-এ হয়তো দেবো। আচ্ছা, স্যারকে সবাই আমরা জানাবো যেন স্যার নিজের ডিজায়ার পোস্ট ডিএসপি তে পৌঁছে যান। এবং থ্যাংক ইউ সবাইকে, ইনক্লুডিং সাবির স্যার, আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য। দ্যাটস ইট। থ্যাংক ইউ। বাই বাই। থ্যাংক ইউ।